কিভাবে সম্ভব? মৃতদের এই পৃথিবীতে থাকতে নেই। তুমি তুমি চলে যাও, চলে যাও, প্লিজ চলে যাও। সবটাই কি ইলুশন, নাকি অন্য জগতের কেউ কখনো হাজির হয়ে যায় চোখের পলকে? Bhoot.com with Russell। ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং ভালোর দলে আছেন। ঈদের আমেজ শুরু হয়ে গেছে। কেউ যাচ্ছেন বাড়িতে, কেউ হয়তো থাকবেন এই চিরচেনা শহরেই। যাই হোক, যেখানেই থাকুন না কেন, ঈদ কাটুক আনন্দে। আর ঈদের আমেজ শুরু হওয়ার সাথে সাথেই আমাদেরও চেষ্টা থাকে দারুণ কিছু এপিসোড আপনাদের সামনে উপস্থাপন করার। আর সেই কারণেই আজকে আমরা সুকান্ত মাইতির একটি ঘটনা আপনাদের শোনাতে চাই। আশা করব প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদেরকে শুনবেন এবং উপভোগ করবেন আমাদের আজকের এই ঘটনাটি। চলুন কথা না বাড়িয়ে সরাসরি শুরু করা যাক। যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ছি। আসসালামু আলাইকুম রাসেল ভাই, জানি আল্লাহর রহমতে আপনি সর্বদাই ভালোর দলে থাকেন। রাব্বি ভাই সহ Bhoot.com-এর সমগ্র টিমের প্রতি সেলাম, স্নেহ, ভালোবাসা জ্ঞাপন করে আজ আবারও হাজির হলাম একটি লোমহর্ষক ঘটনা নিয়ে। ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ রইল। চলুন ঘটনায় যাওয়া যাক। সৌদি আরবের এক ধোঁয়াটে বিকেল। সূর্য তখনও আকাশের পশ্চিম কোণায় টিকে আছে, কিন্তু তার আলো যেন রং হারিয়ে ফেলেছে। একটা বিবর্ণ সোনালি আভা চারপাশে ছড়িয়ে আছে, ঠিক যেন কোনো পুরনো ক্যানভাসের আঁচড়। বাতাস ভারী, ধূলিকণায় ভরা, আর আশেপাশে অদ্ভুত এক নিস্তব্ধতা, যেন প্রকৃতি নিজেই নিঃশব্দে কিছু একটার জন্য অপেক্ষা করছে। এমন পরিবেশে মানুষের মনে চাপা আতঙ্ক বা উদ্বেগের জন্ম নেওয়াটা অস্বাভাবিক নয়। আমি তখন রিয়াদ শহরের উত্তরে আল নাখিল এলাকায় একটি ক্লাউড কিচেনে আমার কর্মব্যস্ত জীবন। আমাদের এই কিচেনে প্রতিদিন হাজারো খাবার তৈরি হয় অনলাইন ডেলিভারির জন্য। সকাল থেকে সন্ধ্যা অবধি আমাদের সময় কাটে ঝাল মশলার ঘ্রাণ, চাপা গরম আর কাজের তাড়াহুড়োর মধ্যে। কাটা ছেঁড়ার শব্দ, হাড় ভাঙার ঠকঠকানি আর চাপা আওয়াজে ভরা এই জায়গায় আমি একরকম অভ্যস্ত হয়ে গেছি। সেদিন কিছু অতিরিক্ত অর্ডার আসার ব্যস্ততা। আমি একটি অর্ডার ডেলিভারি দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম। ঠিক তখনই বিকেলের সেই ধোঁয়াটে আলোর মধ্যেই শেলাকে কিচেনের দরজা দিয়ে হন্তদন্তভাবে ঢুকতে দেখলাম। সাধারণত শান্ত স্বভাবের শেলা ফিলিপিনো মহিলা, সবসময় হাসি খুশি, পরিপাটি ও দায়িত্ববান। কিন্তু সেদিন তার চোখে ছিল এক ধরনের ভয়, কণ্ঠস্বর কাঁপছিল। আমি অবাক হয়ে জানতে চাই, কি হয়েছে, এত উত্তেজিত কেন তুমি? শেলা ঢক ঢক করে এক গ্লাস জল খেয়ে কাঁপা কাঁপা কণ্ঠে বলল, রোজ গত রাতে আবারও ছায়া মূর্তিটাকে দেখেছে, ঠিক সেই রকম যেটাকে সে আগেও দেখেছিল তার বাবার পাশে দাঁড়িয়ে থাকতে। শেলার মুখে আতঙ্কটা স্পষ্ট। আমি এক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে যাই। তবে কি আবারও কেউ? নমস্কার শ্রোতা বন্ধুরা, জানি আপনারা সবাই আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আমি সুকান্ত মাইতি আজ আবারও হাজির হয়ে গেলাম একটি অদ্ভুত লোমহর্ষক ঘটনা নিয়ে। সেই 2018 সাল থেকে ভূত FM থেকে শুরু করে আজকে আমাদের সবার প্রিয় Bhoot.com-এর সাথে যুক্ত নানান স্বাদের দেশ বিদেশের ঘটনা শেয়ার করেছি। কিন্তু এত বছর ধরে এই ঘটনাটা আমার কাছে থাকা সত্ত্বেও কেন জানি না শেয়ার করিনি। ঘটনাটা এখনো চলমান। খালি মনে হতো যে এখনো সময় আসেনি ঘটনাটি শেয়ার করার। কিন্তু আজ কেমন যেন ভেতর থেকে কেউ বারবার বলছে যে এই ঘটনাটি শেয়ার করার সময় এসেছে। তাই আজ সবার সামনে ঘটনাটি নিয়ে হাজির হলাম। কতটা ভয়ের জানি না, শ্রোতা বন্ধুরা এর বিচার করবেন। আপনারা নিশ্চয়ই জানেন, কর্মসূত্রে আমি একজন শেফ। রান্না শুধু আমার জীবিকার মাধ্যম নয়, এটা আমার ধ্যান জ্ঞান। সেই সঙ্গে লেখালেখি আমার একান্তই শখ। এই দুইয়ের মাঝে আমি খুঁজে পাই নিজেকে।
আমি সৌদি আরবে বিগত বেশ কিছু বছর ধরে একটি ক্লাউড কিচেনে কাজ করছি, যেখানে একসাথে বিভিন্ন দেশের বিভিন্ন সংস্কৃতির মানুষের সঙ্গে প্রতিদিন দেখা হয়। ভারতীয়, পাকিস্তানি, ফিলিপিনো, ইথিওপিয়ান, যেন এক গলন্ত পাত্র যার ভেতর প্রতিনিয়ত তৈরি হচ্ছে গল্প, স্মৃতি আর রহস্যে মোড়া কিছু অভিজ্ঞতা। এই রান্নাঘরের প্রতিদিনের ব্যস্ততা, তাপ আর ঘামের ভেতরেও কিছু কিছু মানুষ নিজেদের চিহ্ন রেখে যায়। তেমনই একজন শেলা, ফিলিপিনো, খ্রিশ্চান ধর্মে বিশ্বাসী, বয়স হবে ওই ৪৫-এর কাছাকাছি, শান্ত নিরুত্তাপ এক মহিলা। প্রথম দিকে তার সঙ্গে তেমন একটা কথা হতো না, কিন্তু দিনে দিনে কাজের সূত্রে ধীরে ধীরে গড়ে ওঠে এক মৃদু বন্ধুত্ব। আমার চোখে শেলার এক অদ্ভুত গাম্ভীর্য ছিল, যেটা কেবল বয়স বা অভিজ্ঞতা থেকে আসে না। তার মুখে সবসময় একটা হালকা হাসি থাকলেও চোখের কোণে ছিল এক গভীর বিষাদের ছায়া, যেটা প্রথম অবহেলা করলেও পরবর্তীতে আমাকে বারবার ভাবিয়ে তুলেছে। একদিন দুপুরের বিরতিতে আমি আর শেলা কিচেনের পেছনের ফাঁকা জায়গায় বসেছিলাম। রুক্ষ সূক্ষ্ম আরবের ধুলো মাখা দুপুরে হাতে গরম কফির ধোয়া ওঠা আর শুকটানের ধোঁয়ায় মজে যখন আমি নীরবে সময়টা উপভোগ করছিলাম, শেলা তখন অদ্ভুতভাবে তাকিয়েছিল কিচেনের দরজার দিকে। কফির পেয়ালায় চুমুক দিতে দিতে আমি খেয়াল করছিলাম তার দৃষ্টি কেমন যেন ফাঁকা, ভয়াক্রান্ত। ঠিক তখনই সে হঠাৎ বলে উঠল, আচ্ছা শেফ, তোমার মেয়ে আছে? প্রশ্নটা এমন অপ্রত্যাশিত ছিল যে আমি একটু চমকে উঠি। না, একটি মাত্র ছেলে। কেন হঠাৎ এমন প্রশ্ন করছো? আমি জিজ্ঞেস করি। শেলা একটুখানি হাসে, তবে সেই হাসির মধ্যে প্রাণ ছিল না, ছিল কেবল ক্লান্তি আর এক নিস্তরঙ্গ শীতলতা। সে ধীরে ধীরে বলে, আমার একটা মেয়ে আছে, নাম রোজ। ও খুব আলাদা, অদ্ভুত। আমি ভ্রু কুঁচকে তাকালাম। মানে? শেলা কিছুক্ষণ চুপ থাকে। মনে হলো সে নিজেকে প্রস্তুত করছে কিছু একটা ভার বহন করার জন্য। তারপর ধীর সুরে বলে, রোজ, ও ভূত, প্রেত, ছায়া, ডিমন এসব কিছু দেখতে পায়। আমি অবাক হলাম। সাধারণত এ ধরনের কথা কেউ এত সোজাসাপটাভাবে বলে না। শেলার চোখে তখনও সেই আগের মতোই অদ্ভুত এক ভয়ের প্রতিচ্ছবি, যেন কথাগুলো মুখে আনতেই তার মন তুলে উঠেছে। প্রথমে আমি মনে করেছিলাম এটা নিছকই কল্পনা, হয়তো ধর্মীয় বিশ্বাস কিংবা মানসিক বিভ্রম। তবে শেলার মুখের অভিব্যক্তি, কণ্ঠের স্পন্দন আমাকে কিছুতেই অবিশ্বাস করতে দিল না। এই শহরে, এই বিদেশের মাটিতে, যেখানে হাজারো মানুষ নিজেদের সুখ দুঃখ গোপন করে বাঁচে, সেখানে কেউ যদি এতটা খোলামেলা হয়, তার পেছনে নিশ্চয়ই কিছু গভীর সত্য লুকিয়ে আছে। শেলা তখন খুব নিচু গলায় বলতে শুরু করলো, যেন ভয় পাচ্ছে কেউ বুঝি শুনে ফেলবে। আমার মেয়ে রোজ ছোটবেলা থেকেই এমন। ওর জন্মের সময় ডাক্তাররা বলেছিলেন কিছু অদ্ভুত লক্ষণ দেখা যাচ্ছে। আমরা তখন বিষয়টি গুরুত্ব দেইনি, ভেবেছিলাম হয়তো ওর জন্ম একটু আলাদা, হয়তো কোনো হরমোনাল ইমব্যালেন্স, সময় গেলে ঠিক হয়ে যাবে। কিন্তু সময় শুধু ওর মধ্যে থাকা অজানা রহস্যগুলোকেই ধীরে ধীরে প্রকাশ্যে নিয়ে আসে। জন্মের পর থেকেই ওর চোখ দুটো খুব অদ্ভুত ফ্যাকাশে ছিল, এক ধরনের আলো ছায়ার খেলা চলতো সেখানে। ডাক্তাররা একে চিকিৎসাগত দৃষ্টিতে ব্যাখ্যা দিতে চাইলেও একজন মায়ের মন যে অজানা আশঙ্কায় কেঁপে উঠেছিল তা বুঝতে পারেনি কেউ। রোজ কখনো রাতে ঘুমোতে চাইতো না, সারা রাত কাঁদত। কান্নাটা শুধু অভিমান বা ক্ষুধা থেকে নয়, বরং ভেতর থেকে আসা এক আতঙ্কের বহিঃপ্রকাশ ছিল। চোখে ঘুম না থাকলেও ওর চোখে সবসময় যেন ভয় লুকিয়ে থাকত। রোজ তখন খুব ছোট, বড়জোর ৫-৬ বছর বয়স হবে।
হঠাৎ একদিনও বলল, মা, ঘরের কোনায় কেউ দাঁড়িয়ে আছে। ঘাবড়ে গিয়েছিলাম আমি আর ওর বাবা। তাকিয়ে দেখি কেউ নেই। আমি বুঝতেই পারছিলাম না ও কাকে দেখছে। প্রথমে ভেবেছিলাম ওর সাধারণ শিশুসুলভ কল্পনা। আমরা হাসছিলাম, মনে মনে বলছিলাম এই বয়সে এইরকমই হয়। কিন্তু তারপর থেকে বারবার রোজ এমন কথা বলতে থাকে। শুধু বলাই নয়, অনেক সময় ও যা বলে তা হুবহু সত্যি হয়ে যায়। কথাগুলো শুনতেই আমার গায়ে কাঁটা দিয়ে ওঠে, স্নায়ুগুলো যেন ঠান্ডায় কেঁপে ওঠে। আমি কাঁপা কাঁপা গলায় শেলাকে জিজ্ঞাসা করলাম, তুমি কি কখনো কিছু দেখেছ? শেলা চুপ করে থাকে কয়েক সেকেন্ড, তারপর গভীর নিঃশ্বাস নিয়ে বলে, আমি নিজের চোখে কিছু দেখিনি, কিন্তু রোজ যা দেখে তা শুধু ওর মুখে নয়, ওর শরীরেও ছাপ ফেলে যায়। ওই মুহূর্তে ওর চোখ ফাঁকা হয়ে যায়, যেন কেউ ওর দৃষ্টি দিয়ে অন্য কিছু দেখছে। ঠোঁট নীলচে হয়ে আসে, শরীর কাঁপতে থাকে, একরকম খিঁচুনি উঠে আসে ওর সমস্ত শরীরে। শেলার চোখে জল আসে। চোখের কোণাটা মুছে শেলা আবারও বলে, একবার রোজ জানায় সে স্কুলে একটা মেয়েকে দেখেছে যার চোখ ছিল রক্তাক্ত। আমি খুব অবাক হই। পরে স্কুলে গিয়ে জানতে পারি সেই মেয়েটি 1 মাস আগে আত্মহত্যা করেছে। ভেবে দেখো, যে মেয়েটিকে রোজ দেখছে সে মারা গেছে 1 মাস আগে। আমি ওই ঘটনার পর থেকেই বুঝতে পারি রোজ যা দেখে তা কল্পনা নয়, ওর ভেতরে কিছু আছে, কোনো অদ্ভুত ক্ষমতা যা না চাইলেও তাকে প্রতি মুহূর্তে দেখতে বাধ্য করে। আমি স্তব্ধ হয়ে গিয়েছিলাম। গলা থেকে স্বর বের হচ্ছিল না। শেলা বলছিল, আমি তখন রোজকে নিয়ে ফিলিপিন্সে এক বিশপের কাছে গিয়েছিলাম। তিনি দীর্ঘক্ষণ রোজের দিকে তাকিয়ে থেকে কয়েক মুহূর্ত পর যা বললেন তা হলো, রোজ নাকি ঈশ্বরের উপহার। ঈশ্বর ওকে কিছু দিয়েছেন, তবে সেই উপহার তার জন্য আশীর্বাদ নয়, অভিশাপ। সেই কথা শোনার পর থেকে আমি বুঝেছিলাম রোজের ভেতরকার জগৎ ওকে কুরে কুরে খাচ্ছে। শেলার গলা পুনরায় ভারী হয়ে এলো। কান্না চেপে রাখায় কষ্ট হচ্ছিল। একবার রাতে রোজ হঠাৎ চিৎকার করে ওঠে। আমি দৌড়ে যাই ওর ঘরে। দেখি ও বিছানার কোনায় গুটি সুটি মেরে পড়ে আছে। চোখে মুখে আতঙ্ক, শরীর কাঁপছে, ঠোঁট শুকিয়ে গেছে। আমি ওকে জড়িয়ে ধরি। কাঁপা কাঁপা গলায় ও বলে, মা, কালো ছায়াটাও এসে গেছে। ছায়ার ভেতরে চোখ, আর ওর পাশে মামা দাঁড়িয়ে। মামা আমার ভাই। আমি ভেবেছিলাম এটা হয়তো দুঃস্বপ্ন, কিন্তু সেই রাতেই আমার ছোট ভাই রোজের মামা হৃদরোগে মারা যায়। খবরটা পেয়ে আমি যেন আতঙ্কে কাঠ হয়ে গিয়েছিলাম। কিভাবে রোজ তা জানল? এটা কি কেবল কাকতালীয় ঘটনা, নাকি সত্যি কিছু আছে যার ব্যাখ্যা বিজ্ঞান দিতে পারে না? তারপর থেকেই আমি আর রোজের কথা অবহেলা করতে পারিনি। ও যা বলে তাতে কান না দিয়ে উপায় ছিল না। ওর বয়স তখন মাত্র 10। একদিন সন্ধ্যাবেলা রোজ একা বারান্দায় দাঁড়িয়েছিল। আকাশে মেঘ, চারিদিক ছমছমে। হঠাৎ সে দৌড়ে ঘরে এসে আমাকে জড়িয়ে ধরে বলে, মা, পাশের বাড়ির ছাদে একটি লোক দাঁড়িয়ে আছে, ছাদের ঠিক কোনায়। কিন্তু সে কি মানুষ না ডিমন? আমি প্রথমে কিছু বুঝতে পারিনি। বাইরে তাকালাম, কাউকে দেখলাম না, কিন্তু রোজের চোখে তখনও সেই বিস্ফারিত চাহনি। ঠোঁট কাঁপছে, ভয় আর আতঙ্ক ওর সমস্ত মুখ জুড়ে। আমি ওকে জড়িয়ে ধরলাম। বুঝলাম ও যা দেখছে তা কিছু না হলেও ওর মনে গভীরভাবে প্রভাব ফেলেছে। সেই রাতে
রোজের চিৎকারে আশেপাশের পাড়া প্রতিবেশীরা জেগে যায়। সেই ঘটনার পর থেকেই গ্রামে রোজকে নিয়ে গুজব ছড়াতে থাকে। প্রথমে সবাই ভাবত মেয়েটা অদ্ভুত, হয়তো মানসিক সমস্যা আছে, কিন্তু ধীরে ধীরে সবাই টের পেল রোজের মধ্যে কিছু আছে, এমন কিছু যা সাধারণ নয়। গ্রামে তখন একের পর এক অদ্ভুত ঘটনা ঘটছিল। দরজা আপনা আপনি খুলে যেত, রাতে লোকজন ছাদের ওপর শব্দ শুনত, অথচ কাউকে দেখা যেত না। রোজকে একা ঘন্টার পর ঘন্টা জানালার বাইরে তাকিয়ে থাকতে দেখা যেত। সে যেন কারোর সঙ্গে কথা বলছে, অথচ আশেপাশে কেউ নেই। একদিন এক বৃদ্ধা প্রতিবেশী বলেছিলেন যে মেয়েটার চোখে কিছু আছে। ওই চোখ দিয়ে ও শুধু এই দুনিয়া নয়, অন্য কোনো দুনিয়ার জিনিসও দেখতে পায়। এই কথা শুনে আমি আঁতকে উঠেছিলাম। আমি যে রোজকে মা হিসেবে আগলে রাখতে চাই, কিন্তু আমি তা জানিই না কিভাবে। রোজ নিজেই বোঝে না ওর মধ্যে কি আছে। কতবার দেখেছি রাতে ঘুমোতে গিয়ে হঠাৎ জেগে উঠে ভয় পেয়ে কান্না করছে। কখনো বলে, মা সে আবার এসেছে। কখনো বলে, মা কেউ আমার নাম ধরে ডাকছে। সে কে, কোথা থেকে আসে জানি না, আর জানার চেষ্টাও করি না এখন। শুধু চাই রোজ যেন ঠিক থাকে, ঠিকভাবে বাঁচতে পারে। আমার মেয়ে এক অভিশপ্ত উপহার নিয়ে জন্মেছে। তার এই দেখা, অনুভব করা, এমনকি আগাম বলে ফেলা, এ সবই এক ধরনের যন্ত্রণা। আমি একজন মা হয়ে চেষ্টা করি ওকে রক্ষা করতে, শান্তি দিতে। কিন্তু কিভাবে রক্ষা করব যখন আমি নিজেই জানি না ও কি দেখছে? আর তাই এখন আমি কেউ হাসি ঠাট্টা করলে কিছু বলি না। রোজের চোখে আমি দেখেছি সেই ভয়ঙ্কর সত্য যা আমরা দেখতে পাই না, যেটা ওর জন্য অভিশাপ হলেও আমাদের জন্য এক সতর্ক সংকেত। 3 বছর আগে এক ভয়ানক অধ্যায় নেমে আসে শেলার জীবনে। শেলা জানায় যে সে স্বামীর মৃত্যুশয্যার পাশে বসেছিল, তার পাশে ছোট্ট মেয়ে রোজ। শেলার স্বামী এক অতি নম্র স্বভাবের মানুষ, দীর্ঘদিন ধরে ক্যান্সারের সাথে লড়ছিলেন। শারীরিকভাবে তিনি প্রায় নিঃশেষ হয়ে পড়ছিলেন, কিন্তু চোখে ছিল অদ্ভুত এক শান্তি। হয়তো ঈশ্বরের মুখোমুখি হওয়ার প্রস্তুতিই ছিল সেটা। সেদিন বিকেলটা ছিল অস্বাভাবিক রকমের শান্ত। হঠাৎ বাতাস বন্ধ হয়ে আসে, যেন প্রকৃতি নিজেই নিঃশ্বাস আটকে রেখেছে। ঘরের ভেতর হালকা আলো জ্বলছিল, আর বাইরের জানালার পর্দা একটু একটু দুলছিল। মৃত্যুর সময় ঘনিয়ে এসেছে বুঝে শেলা প্রার্থনায় মন দিল। সে এক হাতে স্বামীর নিস্পন্দিত হাত ধরে রেখেছিল, অন্য হাতে রোজের পিঠে হাত বুলাচ্ছিল, উত্তাপ দিয়ে যেন মেয়েকে শান্ত রাখার চেষ্টা। কিন্তু সেই শান্ত বিকেল মুহূর্তেই বিষণ্ণতায় ভরে ওঠে। রোজ হঠাৎ কেঁদে ওঠে। তার কণ্ঠে শুধুই কান্নার শব্দ ছিল না, ছিল আতঙ্কের কম্পন। সে থরথর করে কাঁপতে কাঁপতে চিৎকার করে ওঠে, মা মা এখানে কেউ আছে, বাবা একা নয়। শেলা প্রথমে ভেবেছিল এটা কেবল আবেগ প্রবণতা, হয়তো মেয়েটা মৃত্যুর মুহূর্ত বুঝে আবেগে কাঁদছে। সে মেয়েকে কাছে টেনে বলল, না মা, কিছু না, সব ঠিক আছে। ঈশ্বর বাবাকে তার রাজ্যে নিয়ে যাচ্ছেন, তুমি ভয় পেও না। কিন্তু রোজ শান্ত হচ্ছিল না, বরং তার দৃষ্টি ঘরের এক কোণে স্থির হয়ে গিয়েছিল। ভয় আর অবিশ্বাসে সে সেখানে তাকিয়েছিল এক দৃষ্টিতে, যেন কিছু একটা বা কাউকে দেখছে। সে আরো জোরে কাঁদতে থাকে, না মা, সে এসে গেছে। কালো ছায়া, কালো অপরূপটা, সে বাবার পাশে দাঁড়িয়ে, সে তাকে নিয়ে যেতে চাইছে। শেলার শরীর শিউরে ওঠে। মেয়ের চোখে যে আতঙ্ক সে দেখেছে, সেটা কোনো অভিনয় নয়। ঘর জুড়ে একটা শীতল বাতাস ছড়িয়ে পড়েছে, যেন হঠাৎ করেই কোনো অদৃশ্য কিছু এসে উপস্থিত হয়েছে। একটু আগেই যেই জানালার পর্দাগুলো হাওয়ায় দুলছিল,
আচমকাইতে থেমে যায়। একদম বাতাস নেই। আর ঠিক তখনই শিলার স্বামী শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। একটি দীর্ঘ নিঃশ্বাস নিয়ে তিনি চিরতরে নিস্তব্ধ হয়ে যান। ঘরে তখন অদ্ভুত নিস্তব্ধতা। শিলা হতভম্ব, শোকগ্রস্ত, আর রোজ সে চিৎকার থামিয়ে এক দৃষ্টিতে তাকিয়ে রইল ঘরের সেই কোণায়, যেখানে সে কালো ছায়াটাকে দেখেছে বলে দাবি করেছিল। রাত্রি নেমে এসে যেন পুরো বাড়িটাকেই অন্ধকারে ডুবিয়ে দিল। শিলার আত্মীয় স্বজন তখন আশেপাশে ছিল না, কেবল 2 প্রতিবেশী তাকে সান্ত্বনা দিতে এসেছিলেন। মৃতদেহ একপাশে রাখা, শিলা কিছুটা স্থবির হয়ে গিয়েছিল, কিন্তু সত্যিকারের ভয়ঙ্কর অধ্যায় তখনও শুরু হয়নি। সেই রাতেই 1:30 নাগাদ হঠাৎ ঘুমন্ত রোজ বিকট চিৎকারে জেগে ওঠে। ইলেকট্রিসিটি নেই, সমস্ত ঘর অন্ধকারের চাদরে আবদ্ধ। চিৎকার শুনে সেরা দৌড়ে মেয়ের ঘরে যায়। সেখানে পৌঁছে সে দেখে ঘেমে নিয়ে ভিজে যাওয়া রোজ বিছানার এক কোণায় জড়সড় হয়ে বসে, তার চোখে আতঙ্ক স্পষ্ট। সে বলতে থাকে, মা, সে আমার দিকে এগিয়ে আসছে। মা, সে জানে আমি তাকে দেখেছি, সে আমার নাম জানে। মা, সে আমাকে ডাকছে। শিলার গা কাঁপতে থাকে। সে মেয়েকে জড়িয়ে ধরে, প্রার্থনা শুরু করে, কিন্তু রোজের চোখের দৃষ্টি তখনও ঘরের দরজার দিকে স্থির। শিলার মনে হলো হঠাৎ করে ঘরের তাপমাত্রা হ্রাস পেয়েছে। বুকের মধ্যে চাপা আতঙ্কটা জমে উঠেছিল, যেন বাতাস ভারী হয়ে গেছে। পরের ঘন্টা 2 ধরে রোজ অজ্ঞান হয়ে পড়ে আছে। ঘুম নয়, যেন কোনো অদৃশ্য কিছুর প্রভাবে সে গভীরভাবে আটকে গেছে এক অচেনা ঘরে। মুখ দিয়ে কখনো ফিসফিস করে, কখনো চাপা চিৎকারে, কখনো হঠাৎ বিছানার উপরে উঠে বসে আবার লুটিয়ে পড়ে। শিলা ভয়ে ভয়ে কাঁপতে কাঁপতে সকালের অপেক্ষা করে। সকাল হতেই আত্মীয় স্বজনেরা চলে আসে। ধর্মীয় আচার মেনে তার স্বামীকে পার্শ্ববর্তী একটা সিমেট্রিতে চিরনিদ্রায় শায়িত করা হয়। তার ঠিক পরেই শিলা চার্চের পাদ্রীকে খবর দেয়। পাদ্রী একজন অভিজ্ঞ প্রিস্ট। তিনি এসে রোজকে দেখে কিছুক্ষণ চুপ করে থাকেন, তারপর বলেন, ওর মধ্যে কোনো কিছুর ছায়া লেগে আছে। আমি আজই প্রার্থনা শুরু করব। এরপর সেই বাড়িতে শুরু হয় এক ভিন্ন রকম অধ্যায়। পবিত্র জল ছিটানো হয়, বাইবেল পাঠ করা হয়, ক্রস নিয়ে প্রার্থনা হয় ঘন্টার পর ঘন্টা। রোজ মাঝে মধ্যে জেগে ওঠে, আবার জ্ঞান হারিয়ে ফেলে। একবার সে চিৎকার করে বলে, তোমরা তাকে থামাতে পারবে না, সে বলেছে আমার উপর তার অধিকার আছে। প্রিস্ট বারবার পবিত্র ক্রস তুলে ধরলে রোজ ব্যথায় কুঁকড়ে ওঠে, যেন কোনো অদৃশ্য শক্তি তার শরীরকে আঘাত করছে। একাধিকবার প্রার্থনার পরে ধীরে ধীরে রোজ শান্ত হতে শুরু করে। 2 দিন পর রোজের চেতনা পুরোপুরি ফিরে আসে, কিন্তু শিলার মুখ শুকনো, চোখ লাল। মেয়ে বেঁচে আছে, সচেতন, কিন্তু কিছু যেন বদলে গেছে। রোজ আর আগের মতো হাসে না, একা থাকতে চায় না, আয়নার দিকে তাকাতে ভয় পায়। মাঝে মধ্যে সে বলে, আমি জানি সে কোথায় থাকে, সে এখনো আমাদের দেখে। শিলা আজও মনে করে তার স্বামীর মৃত্যুর মুহূর্তে সেই অপরিচিত ছায়ার উপস্থিতি কোনো সাধারণ কিছু ছিল না। হয়তো তা ছিল মৃত্যুদূত, হয়তো কোনো অভিশপ্ত ডিমন, অথবা এমন কিছু যার ব্যাখ্যা মানুষের জানা নেই। শিলার স্বামীর মৃত্যুর কয়েক মাস পরের কথা। শিলা তখন কাজের জন্য সৌদি আরবে চলে এসেছে। রোজ তার নানা নানির পাশে ছিল। একদিন সন্ধ্যাবেলায় খবর আসে রোজ নাকি আবারও অজ্ঞান হয়ে গেছে। ফোনে কথা বলতে বলতে শিলা হন্তদন্ত হয়ে ছাদ থেকে নেমে এসে পাশেই দাঁড়িয়েছিল। আমি তখন কাজের মাঝে ছিলাম। এখানে বলে রাখি, শিলার স্টাফ রুমটা ক্লাউড কিচেনের 3 তলায়। কণ্ঠ শুনেই বুঝলাম কিছু ভয়াবহ ঘটেছে। তার কণ্ঠে এক অদ্ভুত কাঁপুনি, কান্নার মধ্যেও যেন গলা শুকিয়ে এসেছে। আমি কি হয়েছে জানতে চাইলে শিলা ফিসফিসিয়ে বলে, আমি ওর সাথে ফোনে কথা বলছিলাম।
খানিক বাদে হঠাৎই ও এক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে মুহূর্তে চোখ বন্ধ করে বলে উঠল, মা, তুমি ছাদের কোনায় যেও না, ওখানে কেউ অপেক্ষা করছে। বলেই ধপ করে মেঝেতে পড়ে অজ্ঞান হয়ে যায়। শিলার কণ্ঠ থেমে গেল কিছুক্ষণের জন্য। আমি চুপ করে রইলাম, যেন শব্দ করলেই অদৃশ্য কারুর দৃষ্টি আমাদের ওপর পড়ে যাবে। কয়েক মিনিটের নিস্তব্ধতা। রাত তখন গভীর। সৌদি আরবের মরুভূমির বাতাসে এক ধরনের শূন্যতা ভেসে বেড়াচ্ছে। সে রাতে শিলা যখন ডিউটি শেষে ক্লান্ত শরীরে রুমে ফেরে, আমি আমার রুমে গিয়ে ফ্রেশ হয়ে তাকে ফোন করি। শিলা বলে, রোজকে নিয়ে যা ঘটছে তা শুধু শারীরিক বা মানসিক কোনো অসুখ নয়, এটা কিছুটা অন্যরকম। এই মেয়েটা যেন আমাদের জগতের সীমানা ছুঁয়ে আছে, কিন্তু পুরোপুরি এই দুনিয়ার বাসিন্দা নয়। শিলার গলা তখন অস্পষ্টভাবে কাঁপছিল। সে বলে, রোজের চোখে মাঝে মাঝে এমন এক শূন্যতা দেখি যেন খুব দূরে কোথাও তাকিয়ে আছে, আবার কখনো এমনভাবে তাকায় যেন সামনে কোনো কিছু স্পষ্ট দেখতে পাচ্ছে। আমি দীর্ঘশ্বাস ফেলে বললাম, যে অতীতে যা কিছু ঘটেছে রোজের সাথে, তা থেকে একটাই কথা মনে হয়, সবকিছুর একটা যোগসূত্র আছে। আর মা, তুমি ছাদের কোনায় যেও না, এই কথাটা কেমন যেন আমায় ভাবাচ্ছিল। কেন বলেছিল রোজ এমন কথা? কে অপেক্ষা করছিল ছাদে? কোনো অদৃশ্য অস্তিত্ব? কে ছিল যাকে রোজের মতো একটি বাচ্চা দেখতে পেল, কিন্তু বাকি পৃথিবীর কেউ বুঝতে পারল না? সেই রাতে শিলাকে শান্ত হতে বলে ঘুমোতে বলি, আর এই বিষয় নিয়ে চিন্তা করতে বারণ করি। শিলার সাথে প্রায়ই রোজের বিষয়ে কথা হতো। একসময় সে বলেছিল, জানো, রোজ ঘুমন্ত অবস্থায় মাঝে মাঝে কথা বলে, কিন্তু কথাগুলো একেবারে স্বাভাবিক না। যেমন একদিন রাতে বলল, মা, তারা আবার এসেছে, তাদের মুখ নেই, কিন্তু তারা আমার নাম জানে। আমি প্রায়ই তার জন্য প্রার্থনা করি, জানি না কি আছে অদৃষ্টে। আমি চুপ করে থাকি। কি বলবো তাকে? কি করে তাকে বোঝাই যে হয়তো রোজ এখন একটা সেতু বন্ধন হয়ে গেছে, এই দুনিয়া আর অদৃশ্য জগতের মাঝে দাঁড়িয়ে আছে সে। কোথাও সে হারিয়ে ফেলেছে শিশুদের সরলতা, কারণ সে প্রতিনিয়ত অনুভব করে এমন কিছু যা আমাদের বোধের বাইরে। শিলার ফোনে একদিন রোজের ছবি দেখলাম, ছোট্ট মুখ, তবু কি এক গা ছমছমে নিস্তব্ধতা জড়িয়ে আছে সেখানে। ওর চোখের দিকে তাকিয়েই আমি আঁতকে উঠেছিলাম। সেই চোখে একটা অস্বাভাবিক গভীরতা, যেন সে আমার ভেতরটা দেখছে, আমার জানা অজানা সব কিছু পড়ে ফেলছে। যেন কোনো এক কুয়াশাচ্ছন্ন জগৎ থেকে তাকিয়ে আছে সে, যেখানে আমরা প্রবেশ করতে পারি না, কেবল আন্দাজ করতে পারি। রোজকে দেখে আমার মনে পড়েছিল ছোটবেলার কিছু কথা। বয়স্কদের মুখে শুনেছি এমন কিছু শিশু থাকে যারা জন্ম থেকেই খোলা চোখ নিয়ে পৃথিবীতে আসে। তারা যা দেখে তা আমরা দেখি না। তারা অনুভব করে এমন সব অস্তিত্ব যারা অন্ধকারে লুকিয়ে থাকে। কয়েক মুহূর্ত চুপ থাকার পর শিলা বলে, জানো, আমার মনে হয় ওর জন্মের সময় কিছু ঘটেছিল। ওর জন্মের আগে আমি একটি দুঃস্বপ্ন দেখেছিলাম। একটি মহিলা, মুখ ঢাকা, দাঁড়িয়ে আছে আমার বিছানার পাশে, ফিসফিস করে বলছে, তোমার মেয়ে আমার হবে, ও দেখতে পাবে আমাকে, ডাকতে পারবে আমাকে। তখন সব পাত্তা দেয়নি, কিন্তু এখন মনে পড়লে আমার গা শিউরে ওঠে। আমি স্তব্ধ হয়ে যাই। ভয় আর কৌতূহল মিশিয়ে বুকের ভেতরটা ধক ধক করে ওঠে। আমি খালি মনে করতে থাকি, রোজের চোখে যে অদৃশ্য ছায়া ভেসে ওঠে সেটা বোধহয় সেই মহিলার। তবে রোজ এমন কেন? আর সবচেয়ে ভয়ঙ্কর কথা, সে কি ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে আমাদের কাছ থেকে, নাকি তাকে কেউ বা কিছু টেনে নিয়ে যাচ্ছে অন্য জগতের দিকে, অন্ধকারের দিকে? সেদিন শিলা কিচেনে সারাদিন একদম চুপচাপ ছিল, অথচ ওর স্বভাব এমন না। সবসময় একটু হাসি খুশি, কাজের মাঝে কথাবার্তা বলেই পরিবেশটা হালকা করে রাখে। কিন্তু সেদিন যেন অন্য কেউ এসে ওর জায়গা নিয়েছে।
কাজ করতে করতে আচমকা থেমে যায়, কাঁটা চামচ তুলতে ভুলে যায়, ভুল জায়গায় রাখে, কখনো বা সেগুলোকে মেঝেতে ফেলে দেয়। চোখে ছিল এক অদ্ভুত অস্থিরতা। আমি দেখেই বুঝেছিলাম ওর ভেতরে কিছু একটা চলছে, কোনো এক অজানা ঝড়। বিকেলের দিকে যখন অন্য সবাই ব্রেক নিচ্ছিল, আমি ওর পাশে গিয়ে বসলাম। নিচু স্বরে বললাম, শিলা, তুমি চাইলে রোজের জন্য আমি কিছু করতে পারি। আমার প্রশ্নে সে থমকে দাঁড়ায়, ধীরে ধীরে মাথা তুলে আমার দিকে তাকায়, চোখে যেন দহন। ধীর স্বরে সে বলে, তুমি বিশ্বাস করো, সত্যি বিশ্বাস করো যে আমাদের আশেপাশে এমন কিছু আছে যা দেখা যায় না, কিন্তু তারা আছে? আমি একটু থেমে বললাম, আমি পুরোপুরি জানি না, কিন্তু তোমার চোখের ভয়টাকে মিথ্যে বলে মনে হয় না। ও কিছুক্ষণ চুপ থেকে হঠাৎই চোখ নামিয়ে ফেলে, যেন কিছু একটা মনে পড়ে গেছে। আমি আর চাপ দেইনি। আমার মন বারবার কয়েকদিন আগের সেই বাক্যটাতেই ফিরে যাচ্ছিল, মা, তুমি ছাদের কোনায় যেও না। এটা শুধু ভয় পাওয়ার কথা না, এটা একটা সতর্কবার্তা। যদিও এমন অভিজ্ঞতা আমারও হয়েছিল কয়েক বছর আগের কথা, যখন এই ক্লাউড কিচেনটা নতুন ওপেন হয়েছিল। তখনও শিলা এখানে জয়েন করেনি। একদিন রাতে কাজ শেষে আমি একাই ছিলাম কিচেনে। একটা লাস্ট মোমেন্ট ডেলিভারির জন্য নিচের স্টোর রুমে যেতে হয়। সিঁড়ি দিয়ে নামতেই হঠাৎ মনে হলো পেছনে কেউ নিঃশ্বাস ফেলছে। প্রথমে মনে হলো বুঝি কল্পনা, কিন্তু বাতাসটা আচমকা থমকে গিয়ে ভারী হয়ে উঠেছিল, যেন কেউ ধরা পড়বে এমন মুহূর্তের অপেক্ষা করছে। ফিরে তাকালাম, কিছুই নেই। তবু বুকের ভেতর কেমন যেন চাপ অনুভব করছিলাম। ভয় পেয়েছিলাম, স্বীকার করতেই হবে। তবে ঘটনাটা কাউকে বলিনি। ভাবলাম হয়তো ক্লান্তির প্রভাব। তারপর আর তেমন কিছু ঘটেনি। কিন্তু কয়েক সপ্তাহ পর এক রাতে আমাদের এক ইথিওপিয়ান কর্মী জামাল হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। সেদিন সে স্টোর রুমে কিছু নিতে গিয়েছিল। কিচেনে ফিরে এসে কাঁপতে কাঁপতে বলে, আমি স্টোর রুমে কারোর কণ্ঠস্বর শুনতে পেয়েছি, যেটা কোনো পুরুষ মানুষের ছিল না, আবার নারীও না। নারী পুরুষ মিশ্রিত কণ্ঠস্বর, কি কর্কশ! শুনে সবাই থমকে যায়। আমি সঙ্গে সঙ্গে নিচে নেমে যাই। বাতি জ্বালিয়ে খুঁটিয়ে খুঁটিয়ে দেখি চারপাশ। কিচেনের যন্ত্রপাতি যেমন ছিল তেমনই আছে, কিছুই নেই। কিন্তু হঠাৎ একটা ঠান্ডা নিঃশ্বাস যেন আমার কাঁধ ছুঁয়ে গেল। গা কাটা দিয়ে ওঠে, মাথার চুল খাড়া হয়ে যায়। মুহূর্তেই বুঝলাম যা সেদিন অনুভব করেছিলাম সেটা এখনো এখানে আছে। এত বছর যে টুকটাক কিছু আমরা অনুভব করেছি এই ক্লাউড কিচেনে, সেটা তারই প্রভাব। যদিও তা নিয়ে পরে তেমন কোনো আর সমস্যা হয়নি। তবে কি ভবিষ্যতে সেটা নিয়ে কোনো সমস্যা আসবে কে জানে। যাই হোক, সেই রাতে আমি আর ঘুমোতে পারিনি। এভাবেই আরো বেশ কিছু মাস কেটে যায়। বছরখানেক আগের কথা। একদিন আমি, শিলা আর দুইজন সবাই মিলে কিচেনে কাজ করছিলাম। ক্লাউড কিচেনটি সেদিন ভীষণ ব্যস্ত ছিল। অর্ডার আসছে একটার পর একটা। কেউ ব্যাটার মেশাচ্ছে, কেউ প্যাকিং করছে, কেউ চেক করছে কোন আইটেমটা আগে যাবে। হুলস্থুল অবস্থার মাঝেই একটা ভিডিও কল আসে শিলার মেয়ে রোজের। আমি খেয়াল করি শিলা ফোনটা হাতে নিয়ে হালকা হাসি মুখে কথা বলতে বলতে এদিক সেদিক ঘুরে ঘুরে কাজ করছে। এখানে বলে রাখা দরকার, যেহেতু এটা কোনো বড় কমার্শিয়াল রেস্তোরাঁ না, বরং মাঝারি মানের ক্লাউড কিচেন, তাই আমি কর্মীদের মাঝে কিছুটা মানবিকতা রাখি। কারুর কল এলে কথা বলতে মানা করি না, যতক্ষণ না কাজে ব্যাঘাত ঘটে। আর এত বছরে শিলা এবং ওর মেয়ে রোজের সঙ্গে আমার একটা আন্তরিক সম্পর্ক গড়ে উঠেছে। সেদিন মনে হচ্ছিল রোজ হয়তো মাকে কোনো দরকারে কল করেছে। মিনিট পাঁচেক পর শিলার মুখ বদলে যেতে থাকে। তার মুখের হাসিটা ফিকে হয়ে যায়, চোখের দৃষ্টি যেন স্থির হয়। আমি ওর পাশে যেতেই চমকে উঠি। রোজের কণ্ঠ স্পিকারে কাঁপা কাঁপা শোনাচ্ছিল, মা, তোমার পেছনে ওটা কি? শিলা মুখ ঘুরে তাকায়। সে স্পষ্টভাবে বলে ওঠে, কেন, কি হয়েছে? এখানে তো আমাদের কলিগরা ছাড়া কেউ নেই। রোজের কণ্ঠ থেমে যায় কয়েক সেকেন্ড। তারপর ধীরে ধীরে ভীত হয়ে সে বলে, মা, তোমাদের পেছনে দুটো ছায়া
একটা সাদা একটা কালো। সাদা ছায়াটা তোমার পাশ দিয়ে চলে গেল, কিন্তু কালোটা ওটা তোমাদের একদম পেছনে দাঁড়িয়ে আছে, নড়ছে না। শিলাকে চমকে উঠতে দেখে সাথে সাথে আমিও কেমন অসাড় হয়ে যাই। কিচেনের ঝাঁঝালো ঘ্রাণ, ব্যস্ততা সবকিছু যেন মুহূর্তের মধ্যে স্তব্ধ হয়ে যায়। আমি ফোনটা নিয়ে রোজের মুখটা দেখি। ওর চোখে এক অদ্ভুত স্থিরতা, ছোট মুখ, গভীর চোখে সে চারপাশটা দেখে নিচ্ছিল, কিন্তু কারোর চোখে চোখ রাখছিল না। আমি বললাম, রোজ মা, তুমি এখন কি দেখতে পাচ্ছ? ও মৃদু গলায় বলল, আঙ্কেল, ছায়া দুটো এখানেই ছিল, কিন্তু এখন আর নেই। সাদা ছায়াটা তোমাদের পাশ দিয়ে হেঁটে চলে গেছে, কিন্তু কালোটা ওটা তোমার আর মায়ের খুব কাছে এসে দাঁড়িয়েছিল, ঠিক তোমাদের পেছনে। শিলাকে দেখলাম সে আতঙ্কে সাদা হয়ে গেছে, ঠোঁট কাঁপছে, চোখে একরাশ ভয় জমাট বেঁধেছে। ওর হাতে ফোন কাঁপছিল। আমার কাঁধে হাত রাখতেই বুঝতে পারলাম শিলার শরীর ঠান্ডা হয়ে গেছে, যেন কারোর স্পর্শ তার ভেতর থেকে তাপ শুষে নিয়েছে। তবু আমি তখনও নিজেকে সামলে হালকা হেসে বললাম, না না, এটা শুধুই রোজের কল্পনা, ও হয়তো কোনো রিফ্লেকশন দেখেছে। কিন্তু ভেতরে ভেতরে জানি এই কিচেনে এমন অনুভূতির মুখোমুখি আমরা আগেও হয়েছি। বিশেষ করে স্টোর রুমের নিচের ঘরটাতে মাঝে মাঝে বাতাস থেমে যায়, নিঃশ্বাস ভারী হয়ে ওঠে। সেই ঘটনা অনেক আগের, সেটা জানে না সে বিষয়ে। ভেবেছিলাম এতদিনে কিছু হয়নি যখন সমস্যা নেই, কিন্তু রোজের চোখে যা দেখলাম তা কোনো বাচ্চার কল্পনার ফল নয়। তবে কি দিন কয়েক আগে রোজের কথাগুলো সত্যি হতে শুরু করেছে। ছাদের কোনায় কি সত্যিই কোনো ছায়ামূর্তি ছিল? সেদিন রাতে ঘুমোতে গিয়ে আমি অস্বস্তিতে ছিলাম। বারবার মনে পড়ছিল রোজের কথাগুলো। একটা কালো ছায়া দাঁড়িয়ে আছে আমাদের পেছনে। আমি ঘুমিয়ে পড়েছিলাম কিনা জানি না, কিন্তু মাঝরাতে হঠাৎই আমার মুখের উপরে ঠান্ডা নিঃশ্বাস অনুভব করে চমকে উঠি। ঘর নিঃসন্দেহে ফাঁকা, তবুও মনে হচ্ছিল কেউ খুব কাছে থেকে আমাকে দেখছে। তারপর থেকে আজ পর্যন্ত আমি এমন অনুভূতি আর টের পাইনি। কিন্তু একটা পরিবর্তন ঘটে গেছে রোজের। মেয়েটা যেন আস্তে আস্তে নিজের ভেতরে অন্তহীনে ডুবে যাচ্ছে। এখনো সে ছায়া দেখতে পায়, এমনটাই শিলা জানায়। তবে মজার ব্যাপার হলো এখন আর কোনো ছায়া ওকে আক্রমণ করে না। ওদের উপস্থিতি টের পায়, কিন্তু রোজ এখন আর আগের মতো ভয় পায় না। এটা শিলার মুখে শোনা যায় গর্বের মতো, আবার ব্যথার মতো। সে বলে যে রোজ এখন নিজেকে তৈরি করেছে। তাকে দেখা দেওয়া ছায়াগুলোর মানে বুঝতে, সেগুলো থেকে নিজেকে এবং অন্যদের রক্ষা করতে। একটা কিশোরীর ভেতরে এমন একটা দায়িত্ববোধ জন্ম নেয় কিভাবে? এটা ভাবতে ভাবতে আমার অবাক লাগে। ওর বয়স তো এখন মাত্র 12 কিংবা 14, অথচ তার চোখে এমন এক অভিজ্ঞতার ছাপ যেটা আমাদের অনেক প্রাপ্ত বয়স্কদের জীবনেও পড়ে না। শিলাও মাঝে মাঝে বলে রোজ এখনো কিছু বলে যা আমরা বুঝতে পারি না। একদিন আমি রোজকে জিজ্ঞেস করেছিলাম, তুমি কিভাবে বোঝো এগুলো? ও বলেছিল, আঙ্কেল, তারা আমাকে দেখে, আমি তাকিয়ে থাকি, যতক্ষণ না ভয় পাই তারা কিছু করে না। তারপর থেকে কিচেনে আর কোনো বড় ঘটনা ঘটেনি, তবে মাঝে মাঝে এলোমেলো ব্যাপার ঘটে। লাইট হঠাৎ করে ফিউজ হয়ে যায়, বাথরুমের কল আপনা থেকেই খুলে যায়, কিছু না থাকলেও বেসিনে ছায়া পড়ে। আমরা অভ্যস্ত হয়ে গেছি অনেকটা। কিন্তু রোজের সেই কথাগুলো, সেদিনের সেই কালো ছায়া, সেগুলো আমার ভেতরে এখনো গেঁথে আছে। মাঝে মাঝে মনে হয় রোজের এই দেখতে পাওয়া কোনো অভিশাপ নয়, বরং একটা দায়িত্ব। শিলার সঙ্গে আমার সম্পর্কটা আগের মতো নেই। এখন সে কেবল একজন সহকর্মী বন্ধু নয়, বরং এক অনন্ত অজানা বাস্তবতার জীবন্ত দূত। যেন তাকে কাছ থেকে দেখলেই আমার মাঝে মাঝে মনে হয় সে যেন কোনো রহস্যময় নদীর কিনারায় দাঁড়িয়ে আছে, যে নদীর ওপারে এমন এক জগৎ যেটা আমরা চোখে দেখি না, কানে শুনি না, কিন্তু যা নিঃশব্দে আমাদের আশেপাশেই বয়ে চলে প্রতিনিয়ত। শিলা খুব বেশি কথা বলে না আজকাল, কিন্তু যেটুকু বলে সেটা তার মুখের ভাষার চেয়ে অনেক বেশি গম্ভীর।
কিন্তু তার মধ্যে এখন একটা তীব্র ভয় আর অদ্ভুত রকমের সাহস পাশাপাশি বাস করে। তার চোখে এক ধরনের ক্লান্তি লেগে থাকলেও মুখে অদ্ভুত এক সতর্কতা, যেন চারপাশের প্রতিটি ছায়াকে সে চিনে রেখেছে। মাঝে মাঝে সে হঠাৎ থেমে যায় কাজের মধ্যে, চোখ রাখে জানলার বাইরে বা স্টোর রুমের দিকে। আমি জানি না সে কিছু শুনে, হয়তো দেখে, কিন্তু আর কিছু বলে না। তবুও সেটার সবচেয়ে বড় ভয় একটাই, রোজ যেন ছায়ার মধ্যে হারিয়ে না যায়। সে চায় রোজ হাসুক, খেলুক, বন্ধুদের সঙ্গে সময় কাটাক, এমন জীবন পাক যা একেবারে স্বাভাবিক। তার চোখে যেন শুধু ছায়া না থাকে। এটা কেবল কোনো অতি প্রাকৃতিক শক্তির সঙ্গে লড়াই নয়, এটা একটা মায়ের আত্মিক যন্ত্রণা, এক কন্যার জীবনের জন্য তার প্রাণান্ত চেষ্টা। সেটা যখন বলে আমি শুধু চাই রোজ যেন একটা স্বাভাবিক জীবন পায়, তখন আমি বুঝি সেটা মায়ের প্রার্থনা শুধু নয়, এক অসমাপ্ত যুদ্ধের আহ্বান। আমি মাঝে মাঝে ভাবি, রোজের মতো একটি মেয়ে যে ছোটবেলা থেকেই অশরীরী অস্তিত্বের ছায়ায় বেড়ে উঠেছে, তার জীবনটা কতটা নিঃসঙ্গ হতে পারে। তার কাছে দিনরাত্রির কোনো কিছু আলাদা নয়, কারণ অন্ধকার তার চারপাশেই, এবং মাঝে মাঝে ভোরেও তারা হানা দেয়। আমি প্রথম যেদিন রোজকে দেখেছিলাম, ফোনের স্ক্রিনে ফুটে উঠেছিল এক শান্ত মুখ, অস্বাভাবিকভাবে শান্ত, চোখে যেন সময়ের ভার। সে চারপাশে তাকাচ্ছিল, মনে হচ্ছিল সে এমন কিছু দেখছে যা আমরা দেখছি না, অথবা এমন কিছু জানে যা আমাদের জানার বাইরে। আমাদের বিশ্বাস কোনো অতি প্রাকৃতিক ঘটনার চেয়েও মানুষের বিশ্বাস আর সম্পর্কের পরিবর্তনই আসলে সবচেয়ে বড় বিস্ময়। আমার ক্লাউড কিচেনের সেই ধোঁয়াটে দুপুরে, যখন গরম তেলে পেঁয়াজের ঘ্রাণ মিশে থাকে, মাংস আর মশলার ঝাঁঝে চারপাশে কাজের কোলাহল আর অর্ডারের চাপে ব্যস্ত থাকে, সেই ব্যস্ততায় হঠাৎ থেমে যাই মাঝে মাঝে। জানালা দিয়ে দূরের রাস্তা দেখি, যেন নিজের ভেতরে কোনো এক অজানা আলোতে কিছু খোঁজার চেষ্টা করি। ভাবি, এই শহরে, এই ধোঁয়ার আড়ালে রোজের মতো কেউ কি আর এক জোড়া চোখ খুলে তাকিয়ে আছে সেই অদৃশ্য জগতের দিকে? কেউ কি আমাদের মতো সাধারণ মানুষের ভিড়ে হাঁটছে, অথচ সে জানে এমন কিছু যেটা আমরা জানতেও পারি না? আমার মনে হয় হয়তো জানি না বলে বেঁচে আছি আমরা, কিন্তু যারা জানে তারা কিভাবে বাঁচে? এই ছিল ঘটনা যা এত বছর ধরে আমার কাছে থাকলেও তখন এই ঘটনা লেখার মতো ভাষার দক্ষতা আমার ছিল না। কিন্তু এখন মনে হয় কিছুটা ভাষার দখল এসেছে, তাই লিখে পাঠালাম। বিশ্বাস করা বা না করার সম্পূর্ণ শ্রোতা বন্ধুদের ওপর ছেড়ে দিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। ইনশাল্লাহ আবারও দেখা হবে অন্য কোনো এপিসোডে। ততদিন পর্যন্ত ভূত.com শুনতে থাকুন, সঙ্গে থাকুন। আসছি শীঘ্রই বহুল প্রতীক্ষিত ঘটনা নিয়ে। আল্লাহ হাফেজ। এই বলে সুকান্ত মাইতি তার ঘটনা শেষ করেছেন। আশা করছি তার ঘটনাটি আপনাদেরও ভালো লেগেছে। ঈদ উপলক্ষে এটি ছিল আমাদের আরও একটি বিশেষ উপহার। আশা করছি ভালো লেগেছে আপনাদের। চলুন কথা না বাড়িয়ে আমরা সরাসরি আমাদের পরের ঘটনাগুলোর দিকে যাই। লুকোচুরি খেলবে? লুকোচুরি? তুমি লুকাও, আমি ঠিকই তোমাকে খুঁজে পাবো। Voot.com with Russell. ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর দলে আছেন। ঈদ উপলক্ষে আজকে অডিও ক্লিপগুলো হবে স্পেশাল, আর সেই জন্যই আমরা বেশ কিছুদিন ধরে কালেক্ট করছিলাম বিভিন্ন অডিও ক্লিপ যেগুলো আপনাদের ভালো লাগার মতো। আমরা এই মুহূর্তে সাবিত আলমের একটি অডিও ক্লিপ প্লে করব। আশা করছি আপনাদের ভালো লাগবে। চলুন কথা না বাড়িয়ে সরাসরি চলে যাই ঘটনায়।
আসসালামু আলাইকুম রাসেল ভাই এবং প্রিয় শ্রোতা বন্ধুরা, আমি মোহাম্মদ সাবিত আলম বলছি। আমি আপনাদের সকলের প্রিয় ভূত.com এর একজন মডারেটর। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আমি যেই ঘটনাটি শেয়ার করব সেই ঘটনাটি আমাকে বলেছেন আসিফ সাহেব নামের একজন ভদ্রলোক। এই ঘটনাটি যখন ওনার সাথে ঘটে তখন উনি হচ্ছে ক্যালিফোর্নিয়া অবস্থানরত ছিলেন। তো এই ঘটনাটি মূলত একটি ট্রাক ড্রাইভিং এর ঘটনা। উনি আমাকে যেভাবে বলেছেন ঘটনাটি সেটা হচ্ছে যে 2022 সালের নভেম্বর মাসের দিকে উনি আসলে একজন টিউশন টিচার ছিলেন, কিন্তু কোনো একটি কারণে ওনার টিউশনগুলি তখন বন্ধ হয়ে যায়। অনলাইন টিউশন দিতেন উনি। তো তখন উনি হচ্ছে চিন্তা করলেন কি যে এখন যেহেতু স্টুডেন্টদের পরীক্ষা চলছে, আমি আর কোনো টিউশন এইভাবে ম্যানেজও করতে পারছি না, সো অন্য কোনো কিছু একটা করা যাক। তো উনি একজন পেশাদার ট্রাক ড্রাইভার ছিলেন। তো উনি আবার ট্রাক ড্রাইভারের কাজ করা স্টার্ট করলেন। তো যখন উনি প্রথমবারের মতো আবার হচ্ছে ওনার ট্রাক ড্রাইভিংটা স্টার্ট করলেন, তখন এই যে রোড দিয়ে উনি মেইনলি যাবেন, সোনোমা নামের একটা জায়গাতে যাবেন ক্যালিফোর্নিয়া থেকে। তো সোনোমা যাওয়ার সময় একটা হচ্ছে রেস্টুরেন্টের মতো পড়ে, যেটা অ্যাকচুয়ালি এশিয়ান রেস্টুরেন্ট। ওখানে বাংলাদেশি, পাকিস্তানি, ইন্ডিয়ান এরকম সকল দেশের লোকেরা হচ্ছে খাবার খেতে যেত, মানে এশিয়ান কন্টিনেন্টাল ডিশগুলো সেখানে পাওয়া যেত আর কি। তো উনি সেখানে গিয়ে নামলেন এবং সেই রেস্টুরেন্টের ম্যানেজার ছিল ওনার বন্ধু। তো উনি ওনার বন্ধুকে বললেন কি যে টাকা আমার তো সোনোমা যাইতে হবে, তো আমি এই কোন রোডটা নিলে বেশি ভালো হয়। তো ওনার বন্ধু ম্যানেজার আবার এমন ছিল যে ওনাদের থেকে বেশি এই রুট সম্পর্কে ওই ম্যানেজারের জ্ঞানটা আরো বেশি ভালো ছিল, কারণ দিনে প্রায় শয়ে ট্রাক এখানে আসতো, উনি সব জায়গার খবর নিতেন। তো এই কারণে হচ্ছে ওনার কথা তখন সবাই আসলে খুব বেশি একটা মানত। তো এমন টাইমে যখন উনি জিজ্ঞেস করলেন যে কোন রুট দিয়ে যাওয়া উচিত, তখন ম্যানেজার বললেন কি যে তোর ট্রাকের ওজন কত। তো উনি বললেন কি যে আমার ট্রাকের ওজন হচ্ছে 15,000 পাউন্ডের থেকে কিছুটা কম। তো ম্যানেজারের পরে বললো কি যে তুই যদি সোজা মেইন রোড দিয়ে যাস তাহলে সেখানে যে হচ্ছে শুনশান মেইন রোড, অনেক পরিমাণে বাতাস। তো এই বাতাসের কারণে কি হবে, তোর ট্রাকটা উল্টে যাওয়ার সম্ভাবনা থাকবে। সো বেটার হয় তুই হচ্ছে বাম সাইড দিয়ে 152 নম্বর রোডটা নিয়ে নে, কিন্তু দিনের বেলা জার্নি কর, রাতের বেলা তোর জার্নি করা লাগবে না। তো উনি জিজ্ঞেস করলেন যে আমি যদি 152 নম্বর রোড দিয়ে যেতে পারি তাহলে দিনের বেলা কেন জার্নি করব। তো তখন ওনার বন্ধু বললেন কি যে কারণ হচ্ছে ওই জায়গাটা অ্যাকচুয়ালি হন্টেড, অনেক মানুষ এখানে অনেক কিছু দেখে। তো উনি হেসে দিলেন কথাটা শুনে। হেসে দেওয়ার পরে উনি বললেন কি যে হন্টেড মানে এটা আবার কি ধরনের কথা, হন্টেড এটা তো আসলে মানে যারা আসলে ভয় পায় তাদের জন্য হন্টেড। আসলে রাতেরবেলা গাড়ি চালাতে অনেকে গেলে ভয় পাইতেই পারে, এটা কোনো ব্যাপার না, হন্টেডের কিছু নেই। তো এরপরে হচ্ছে উনি চিন্তা করলেন আচ্ছা ঠিক আছে দেখি কি করা যায়। উনি ওনার এই যে ইয়েতে বসেছিলেন, রেস্টুরেন্টে বসেছিলেন, সেখানে আর বাকি যারা ট্রাক ড্রাইভার ছিল ওনাদের সাথে বসে বসে উনি কথা বলা স্টার্ট করলেন। বললেন যে 152 নম্বর রুট দিয়ে যাওয়া ঠিক হবে কিনা। মানে কেউই সেই রুট নিয়ে কথা বলতে আসলে খুব বেশি একটা আগ্রহী ছিলেন না। তো এরপরে কি ভাই কি করলেন, চিন্তা করলেন কি আচ্ছা ঠিক আছে দেখি কি করা যায়, যাওয়ার সময় দেখা যাবে। তো ম্যানেজার সাহেব ওনাকে বারবার বললেন যে ভাই দেখ তুই যাস না, কিন্তু শুধু শুধু ঝামেলায় পড়বি। উনি আর কোনো কথা মানে তোয়াক্কা করলেন না। উনি ওনার ট্রাক নিয়ে বেরোয় গেলেন খাওয়া দাওয়া শেষ করে। তো উনি যখন ওনার ট্রাক নিয়ে বেরিয়ে গেলেন তখন যখন উনি এমন একটা রোডের মাঝখানে চলে এসছেন যে ডান সাইডে হচ্ছে মেইন রোড, যেখানে হচ্ছে বাতাসে গাড়ি উল্টে যাওয়ার সম্ভাবনা আছে, আরেকটা হচ্ছে বাম সাইডে যে রোডটা দ্যাট ইজ 152 নাম্বার রোড। তো তখন উনি কি করলেন, আশেপাশে যে ট্রাকগুলো যাচ্ছিল একটা ট্রাককে সিগন্যাল দিয়ে থামালেন এবং থামিয়ে সেই ড্রাইভারের সাথে কথা বললেন যে ভাই আমি তো হচ্ছে সোনোমা যাব, এই রোড দিয়ে যাওয়াটা কি ঠিক হবে কিনা। তো ওই লোকটাও জিজ্ঞেস করলো যে তোমার ট্রাকের ওজন কত। তো উনি বললেন 15,000 পাউন্ডের থেকে কিছুটা কম। উনি বললেন কি মেইন রোড দিয়ে গেলে তোমার ট্রাক উল্টে যেতে পারে, কারণ মেইন রোডে শুধুমাত্র ওই ট্রাকগুলোই চলে যেগুলোর ওয়েট হচ্ছে 20,000 পাউন্ডের থেকেও বেশি। তো তোমার ট্রাক ওখানে উল্টে যাওয়ার সম্ভাবনা আছে, তোমাকে এই রোড দিয়ে যেতে হবে, কিন্তু তুমি এখন যাও না। তো উনি জিজ্ঞেস করেন যে কেন যাব না। পরে লোকটা বললো কি যে কারণ এটা হচ্ছে মৃতদের এলাকা। তো এরপরে ভাই জিজ্ঞেস করলেন যে মৃতদের এলাকা মানে, বললো কি যে না ওখানে মৃত মানুষকে দেখা যায়। তো ভাই ওনাকে জিজ্ঞেস করলেন যে মৃত মানুষকে দেখা যায় তুমি কখনো দেখছো নাকি। উনি বললেন কি যে হ্যাঁ আমি তো দেখছি। কাকে দেখছো? উনি বললেন যে আমি আমার মৃত মাকে সেই জায়গায় দেখছি। তো এখন ভাই আমাকে একটা কথা বলেন কি যে আসলে এখানকার মানুষের বিশ্বাসটা এমন যে যে কোনো কিছুই যদি ওনারা দেখে
ওরা সবাই হচ্ছে মেইনলি বলে এটা কোনো আত্মা বা হচ্ছে সোল টাইপের কিছু একটা, এগুলোই বলে। ওরা মনে করে যে স্টাক হয়ে যায় সোল কোনো একটা জায়গায়। কিন্তু যেহেতু আমরা মুসলমান, আমরা তো আসলে এই জিনিসটাতে বিশ্বাস করি না। আমাদের বিশ্বাসটা থাকতে হয় কিসের উপরে? জিন ঘটিত কোনো একটা সমস্যা হয়তো বা আছে, এই কারণে এটার উপরে আমাদের একমাত্র বিশ্বাসটা থাকে। তখন উনি ট্রাক ড্রাইভারকে, ওই নতুন ড্রাইভারটাকে বললেন কি আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ, দেখি আমি কি করা যায়। সেই ট্রাক ড্রাইভারটার পরে ভাইয়াকে বললেন যে আমি তোমাকে রাতের বেলা ওই রাস্তাতে ট্রাভেল করার অনুমতি দিব না। উনি মনে মনে বলেন কি তোমার অনুমতি আমার দরকার নাই, তুমি তোমার জায়গা মতো যাইতে দাও। তো এরপরে উনি বললেন আচ্ছা ঠিক আছে ভাই, আমি দেখি কি করা যায়, আপনি হচ্ছে আগাইতে থাকেন। তো ওই ট্রাকটা চলে গেল। যাওয়ার পরে হচ্ছে ভাই কি করলেন, ওনার ট্রাকটা নিয়ে সেই 152 নম্বর রোডের মধ্যে ঢুকে গেলেন। প্রথম যে স্ট্রিট লাইট গুলি ছিল সেগুলো ঠিক মতোই জ্বলছিল। তো উনি যখন ট্রাকটা নিয়ে যাচ্ছেন, আস্তে আস্তে দেখা গেল স্ট্রিট লাইট গুলি আস্তে আস্তে কমে যাচ্ছে, মানে বন্ধ হয়ে যাচ্ছে। মাঝখানে এমনই অন্ধকার হয়ে গেল, শুধুমাত্র ট্রাকের লাইট ছাড়া আর কিছু দেখা যায় না। তো চারপাশে হচ্ছে এরকম অবস্থা, একদম ঘন জঙ্গলের মতো, আর খোলা খোলা মাঠ দুই পাশে। তো ওনার না হঠাৎ করে কেমন একটা ফিল হতে শুরু করলো, যে ওনার মনে হচ্ছিল মানে ওনার শরীরটা কেমন জানি ভারী হয়ে যাচ্ছে, মাথাটা কেমন যেন ঘুরছে। ওনার এও মনে হচ্ছে যে উনি হয়তো ওনার পাশে কাউকে বসে থাকতে ফিল করতে পারছেন, বা মিরর ভিউ যেটা আছে ওখানে উনি পেছনে বারবার কাউকে দেখতে পাচ্ছেন, ওনার সিটের পাশেই কাউকে দেখতে পাচ্ছেন। উনি ভাবলেন কি যে হয়তোবা এই ব্যক্তিগুলো আমাকে এত এত কথা বলছে, তো এগুলোর জন্য আমার হইতে পারে যে আমার হ্যালুসিনেশন হচ্ছে, এছাড়া তো আর কোনো কিছু হওয়ার সম্ভাবনা নাই। তো এখন কি করবো? আচ্ছা ঠিক আছে, ব্যাপার না, যাইতে থাকি, আমরা আমাদের মতো ট্রাক নিয়ে যাইতে থাকি। তো উনি চিন্তা করছিলেন কি যে আসলে এই ট্রাকটা ওনাকে যে কোনো মুহূর্তে যাইতেই হতো, কারণ হচ্ছে ট্রাকটার ভেতরে ছিল ফ্রোজেন ফুড। তো উনি ফ্রোজেন ফুড নিয়ে যাওয়ার কারণে, যেহেতু এগুলো ফ্রোজেন ফুড, সেই কারণে হচ্ছে ট্রাকেরও তো একটা ক্যাপাসিটি আছে, ফ্রিজারের ক্যাপাসিটি আছে, তো চলারও তো একটা টাইম আছে। তো যদি ওই টাইমে ট্রাকটা টাইম মতনে পৌঁছাতে না পারতেন, তাহলে ভেতরে হচ্ছে $1000 জিনিসপত্র নষ্ট হতো এবং ওনার খুব বড় একটা জরিমানা হতো। উনি তখন চিন্তা করছেন যে আচ্ছা, এই রোডটা দিয়ে না গিয়ে যদি ফেরত গিয়ে ওই রোড দিয়ে যাই, কিন্তু এও তার পক্ষে এখন সম্ভব না। মোটামুটি প্রায় 1 ঘন্টার উপর উনি চালায় ফেলছেন গাড়ি। তো এখন ঘুরে গেলে ওনারও সময় নষ্ট হবে, আর হচ্ছে ঝামেলাও হতে পারে। হঠাৎ করে উনি এই চিন্তা করতে করতে দেখলেন কি ওনার মানে জানালার ডান পাশ দিয়ে কিছু একটা খুব জোরে শাট করে হচ্ছে উড়ে গেল, সাদা কালারের। উনি কিছুটা ভয় পেলেন, চিন্তা করেন এটা কি গেল। উনি আবার ভাবলেন এটা হয়তো আমার মাথার কোনো একটা মানে চিন্তা ভাবনা হবে, কল্পনা হবে, আমি অনেকের কাছ থেকে কথা শোনার জন্য এরকম হচ্ছে। উনি কি করলেন, ট্রাকটা একটা সাইডে দাঁড় করালেন। চিন্তা করলেন কি আচ্ছা ঠিক আছে, কোনো বিপদে পড়ার আগে একটু চেক করি বা একটু রিল্যাক্স হয়ে নি অ্যাক্সিডেন্ট করার আগে, যেহেতু এখন শরীরটা ভালো লাগছে না। উনি ট্রাকটাকে থামালেন একটা রোডের একটা সাইডে। তো সাইডে থামানোর পরে উনি কি করলেন, ট্রাক থেকে নেমে হাত মুখ ধুয়ে নিলেন। যখন উনি হাত মুখ ধুচ্ছেন, তখন ওনার ট্রাকের পেছনের ইন্ডিকেটর যে লাইটটা আছে, ওই লাইটটা যখন হলুদ হচ্ছে একটু পর পরে, তখন না উনি ওনার কাছে মনে হচ্ছে উনি কারো চেহারা দেখতে পাচ্ছেন ওই লাইটের আলোতে। আলো নিভে যাচ্ছে, সব অন্ধকার, আলো জ্বলছে, তখন একটা চেহারা দেখা যাচ্ছে, এরকম একটা অবস্থা। তো এরপরে উনি কি করলেন, এই জিনিসটা দেখে উনি আবার চোখে মুখে পানি দিলেন। পানি দিয়ে যখন উনি আবার দেখলেন যে না, জিনিসটাকে এখনো দেখা যাচ্ছে, তখন উনি কি করলেন, ট্রাকের ভেতরে গেলেন এবং হচ্ছে টর্চ লাইট নিয়ে পেছনে টর্চ লাইট মারলেন। পেছনে টর্চ লাইট মারার পরে উনি যেই জিনিসটা দেখলেন, এটা দেখে উনার মানে অবস্থা খুবই খারাপ। উনার দাদা ট্রাকের পেছনে দাঁড়িয়ে হাসছেন। তো উনি এই দৃশ্য দেখে তো হচ্ছে দৌড়ে ট্রাকে উঠে গিয়ে ট্রাক স্টার্ট করে দিলেন। উনি আমাকে বলেছিলেন যে ওনার দাদা আজ থেকে প্রায় 13-14 বছর আগে মারা গেছেন। তো এটা কোনোভাবেই সম্ভব না যে ওনার দাদা এই জায়গায় আসবে। অবশ্যই কোনো জিন এখানে তার দাদার রূপ নিয়ে তাকে ভয় দেখানোর চেষ্টা করছে। এখন উনি বিপদে তো পড়েই গেছেন, 2 ঘন্টার উপরে এখন গাড়ি চালায় ফেলছেন। উনি ব্যাকও করতে পারবেন না, কিন্তু সামনের দিকে গেলে যদি আরো বিপদ হয়, এই ভাবনা ভাবতে ভাবতে ওনার হাত একদম স্টিফ হয়ে যাচ্ছিল। ওনার পা আর ব্রেক বা হচ্ছে অ্যাক্সেলারেটর কোনো জায়গায় ঠিক মতো যাচ্ছিল না। উনি ভাবতেই মানে পারছিলেন না যে কি হবে ওনার সাথে, বা উনি এটা চিন্তা করছিলেন যে আজকে হয়তো বা খুব বড় একটা অ্যাক্সিডেন্টের শিকার হতে পারেন উনি। এই ভাবনা ভাবতে ভাবতে উনি ট্রাক সামনের দিকে এগিয়ে নিলেন এবং যেতে যেতে আল্লাহর রহমতে ভোর হয়ে গেল এবং উনি যে এজেন্সির তরফ থেকে হচ্ছে ট্রাকটা নিয়েছিলেন, সেই এজেন্সির দোকানের সামনে গিয়ে উনি ট্রাক থেকে বেরোয় মাটিতে শুয়ে পড়লেন। মাটিতে শুয়ে পড়ার পরে এজেন্সির যে লোকগুলি ছিল ওরা ওনাকে বলছিল যে কিরে ভাই, তোর কি হয়েছে, তুই এরকম ভাবে ট্রাক থেকে বেরোয় শুয়ে পড়লি, ঘন্টার পর ঘন্টা শুয়ে রইলি, কি সমস্যা?
উনি যখন সবকিছু বললেন, 152 নম্বর রুট নিয়ে উনি আসছেন, তখন এজেন্সির লোকেরা বললো কি যে ভাই তুই আসলে ভুলই করছোস, 152 নম্বর রোড দিয়ে আসা কখনোই উচিত না, বিকজ ওটা হচ্ছে হন্টেড, এটা এখানকার প্রায় সবাই জানে, তুই কেন ওই দিক দিয়ে আসলি, মেইন রোড দিয়ে কেন আসলি না? তখন উনি বললেন কি আজকের ওয়েদারটা এমন, অনেক বেশি বাতাস, মেইন রোডে হচ্ছে 20,000 পাউন্ডের উপর 20,000 পাউন্ডের উপরে ট্রাক চলাচল করে, আমারটা মাত্র 15,000 পাউন্ডের থেকেও কম, তো আমার ট্রাকটা উল্টে যাওয়ার সম্ভাবনা ছিল, আর ফ্রোজেন ফুড যেহেতু সেই কারণে আমি কোনো চান্সও নিতে পারিনি আসলে। তো এই গেল ওনার লাইফের হচ্ছে একটা প্রথম ঘটনা। এরপরে উনি যে ঘটনাটি বলেছেন সেটা হচ্ছে 2023 এর সেপ্টেম্বর মাসের ঘটনা। তো তখন উনি যাবেন হচ্ছে ক্যালিফোর্নিয়া থেকে অ্যারিজোনা শহরে। তো অ্যারিজোনা যখন উনি যাবেন তখন মিডিল রোডে কি হলো, মিডিল রোডও না, উনি 3 ভাগের 1 অংশ রোড ট্রাভেল করেছেন। এমন সময় ওনার ট্রাকের রেডিওতে উনি শুনতে পারলেন কি একটা অ্যালার্ট, ওয়েদার অ্যালার্ট, যে স্যান্ডস্টর্ম হতে পারে। তো স্যান্ডস্টর্ম হচ্ছে এরকম একটা ভয়াবহ অবস্থা সেই জায়গায়, স্যান্ডস্টর্মের ভেতরে যদি কেউ ট্রাক চালায় তার মানে হচ্ছে মৃত্যুকে দাওয়াত দেওয়া। তখন সে সমস্ত ট্রাক ড্রাইভার যারা এই রুটে ছিল তাদেরকে রেডিওর মাধ্যমে জানিয়ে দেওয়া হলো কাছাকাছি কোনো ট্রাক মানে স্টেশনে ওনাদেরকে স্টে করার জন্য কোনো একটা ঘরে। তো উনি কি করলেন, এই স্যান্ডস্টর্মের হচ্ছে ওয়ার্নিংটা পেয়ে কাছাকাছি একটা ট্রাক স্টেশনের কাছে উনি গেলেন। তো দেখে মনে হচ্ছিল মোটামুটি অনেকটা পুরানা ট্রাক স্টেশন, এখানে অন্য কোনো ট্রাক উনি আর দেখতে পাচ্ছিলেন না। বাট ওনার মাথায় তখন একটা চিন্তা যে এত বড় একটা ট্রাক স্টেশন, এরকম একটা মানে স্যান্ডস্টর্মের একটা ওয়ার্নিং আসলো, বাট এই স্টেশনে কেউ নাই, এটা আবার কি রকম কথা। এরপর উনিও চিন্তা করলেন আচ্ছা কেউ থাকুক আর না থাকুক সেটা তো আর আমার দেখার বিষয় না, আমি যেতে পারলেই হয়েছে। এরপর উনি কি করলেন, ট্রাক থেকে নেমে একটা মার্ট দেখতে পেলেন। মার্টের কাছে যখন উনি যাচ্ছেন তখন দেখলেন কি মার্টের 4 সাইডে আলো জ্বলছে, মানে ওখানে বেচা বিক্রি হচ্ছে। তো উনি চিন্তা করেন কিছু শুকনো খাবার বা হচ্ছে কিছু খাবার কিনে ট্রাকে উঠে পড়ি, তো যে কোনো সময় খেতে পারবো, ক্ষুধা মেটাইতে পারবো আর কি। তো উনি কি করলেন, মার্টের কাছে যখন যাবেন তখন ট্রাক স্টেশনের ভেতর থেকে উনি কিছু ছায়া দেখতে পেলেন। উনি ভাবলেন হয়তো ভেতরে কেউ আছে, বসে আছে। বাট উনি তখন চিন্তা করলেন কি যে থাক, এই এখন ট্রাক স্টেশনের ভিতরে না গিয়ে মার্ট থেকে খাবারই কিনে আনি। কিন্তু উনি যখন খাবার কিনতে যাবেন তখন হচ্ছে ওনার চোখে বাতাস আর সমানে বালি লাগতে স্টার্ট করলো, অর্থাৎ স্যান্ডস্টর্মটা স্টার্ট হয়ে গেছে। তো উনি চিন্তা করলেন যাচ্ছে ঠিক আছে, এখন আর মাঠে যাওয়ার দরকার নাই, 1-1.5 ঘন্টা পরে যখনই ঝড়টা থামবে তখন আমি নেমে মাঠ থেকে খাবার কিনে নিয়ে তারপরে হচ্ছে রওনা করবো। এই চিন্তা করে উনি কি করলেন, ওনার ট্রাকের ভেতরে গিয়ে বসে পড়লেন। তো বসে উনি চিন্তা করলেন কি যেহেতু 1-1.5-2 ঘন্টা সময় আছে, আমি একটা টাইমার সেট করি মোবাইলে 1.5 ঘন্টার, এরপর হচ্ছে আমি একটু ঘুমাই নিলে আমার জন্য ভালো হবে। তো উনি ঘুমানোর জন্য হচ্ছে ট্রাকের সিটটাকে একটু হচ্ছে ডাউন করে নিলেন, স্লিপারের মতো করে উনি হচ্ছে ওখানে ঘুমানোর চেষ্টা করলেন। বাট উনি যখন ঘুমাচ্ছেন এরকম টাইমে ট্রাকের যে মানে সাইড উইন্ডো আছে ওই উইন্ডোর মধ্যে কেউ হচ্ছে ধাক্কা দেওয়ার শব্দ পেলেন। উনি চোখ বন্ধ করেই ছিলেন, ফার্স্টে ভাবলেন হয়তো বা এই বালির যে ঝড়টা আছে এই ঝড়ের সাথে কিছু হচ্ছে পাথর ছোট ছোট পাথরের কণা থাকে, তো ওগুলোর কারণে এরকম শব্দ হচ্ছে। তো উনি চোখ খুললেন না। বাট সেকেন্ড টাইম যখন হচ্ছে ধাক্কাটা লাগলো গ্লাসটার মধ্যে, মনে হলো কেউ যেন তার হাত দিয়ে জোরে ঠাস করে চট দিচ্ছে, নক করছে এত জোরে। তো উনি কি করলেন, উনি তো হচ্ছে ট্রাকের ইটা তো আর নামাইতে পারেন না, মানে গ্লাসটা তো আর নামাবেন না, কারণ হচ্ছে ভিতরে বালি ঢুকে যাবে। উনি ওই হচ্ছে উইন্ডো দিয়ে সাইডে দেখতে লাগলেন যে হচ্ছে এখানে কেউ আছে কিনা। কাউকে দেখতে না পেয়ে উনি হচ্ছে ট্রাকটা থেকে নেমে গেলেন, আস্তে করে দরজাটা খুলে তাড়াতাড়ি করে লাগিয়ে নেমে গেলেন। এদিক ওদিক দেখলেন বাট উনি কাউকেই দেখতে পেলেন না। উনি চিন্তা করেন যে কি ব্যাপার, এখানে আমার ধাক্কা দিল কে। উনি একটু জোরে চিৎকার দিয়েও বললেন যে মানে মুখে গামছা বেঁধে জোরে চিৎকার দিয়ে বললেন যে কেউ যদি থাকেন, যদি কোনো বিপদ হয়ে থাকে তাহলে আমাকে বলতে পারেন। কারণ উনি চিন্তা করছিলেন যে হয়তো বা এই বালির ঝড়ে কেউ আটকে গেছে, সাহায্যের জন্য ট্রাকের ভেতরে একটু স্টে করতে চাচ্ছে। তো উনি এরকম কাউকে দেখতে পেলেন না, আবার উঠে এসে বসলেন ট্রাকের ভেতরে। তখন উনি ভাবলেন হয়তো বা বড় টড় পাথর ছিল যেটার কারণে ধাক্কা লেগে গেছে। তো উনি তখন কি করলেন, কানের মধ্যে টিস্যু পেপার গুজলেন যেন হচ্ছে এই শব্দগুলো ওনার কানে আর না যায়। টিস্যু পেপার যখন উনি গুজলেন আবার কিছুক্ষণ পরে এমন শব্দ। তো উনি এবার ট্রাক থেকে কিছুটা হচ্ছে রাগান্বিত ভাবে নামলেন, নেমে হচ্ছে চিৎকার করে বললেন কি সমস্যা কার, যদি কেউ ট্রাকে বসতে চান তাহলে বলেন, এরকম বিরক্ত কেন করতেছেন। এই কথা বলে উনি রাগে ট্রাকের ভেতরে এসে বসলেন, এবং যখন বসলেন তখন ট্রাকের ভেতরে যে ফ্রিজারটা আছে ফ্রিজারটা বন্ধ হয়ে গেল। মানে ফ্রিজার অন থাকলে যেরকম একটা সাউন্ড হওয়ার কথা ওই সাউন্ডটা আর হচ্ছিল না, অর্থাৎ ফ্রিজারটা বন্ধ হয়ে গেছে। উনি কি করলেন, ফ্রিজারের সুইচটা যখন অন করতেছেন তখন দেখলেন কি যে কি ব্যাপার, ফ্রিজারের
সুইচ অন করলে সুইচ অন করার সাথে সাথে ফ্রিজার অন হচ্ছে, কিন্তু ফ্রিজারটা আবার সাথে সাথে বন্ধ হয়ে যাচ্ছে। তিনি চেক করে দেখলেন কি মনিটরে দেখাচ্ছে ফ্রিজারটা বাহির থেকে বন্ধ করা হচ্ছে ট্রাকের। তিনি নামলেন, চিন্তা করলেন কি যে ফ্রিজারের ভেতরে যে হচ্ছে গ্যাসটা আছে, এই গ্যাসটা কতটুকু আছে। তো উনি বাইরে গিয়ে গ্যাস ট্যাঙ্ক চেক করে দেখলেন কি যে মোটামুটি প্রায় 3 ভাগের 1 ভাগ গ্যাস শেষ হয়েছে, আরো 2 ভাগ গ্যাস এখনো বাকি, অর্থাৎ অনেক গ্যাস বাকি। তো বন্ধ হবে কি কারণে? বাহির থেকে বন্ধ করা হচ্ছেই বা কিভাবে? এরপরে যখন উনি বাহিরে থেকে আবার ভেতরে এসে সুইচটা অন করলেন, তখন ফ্রিজারটা চালু হইলো, আবার ফ্রিজার বন্ধ হয়ে গেল। উনি চিন্তা করলেন কি ব্যাপারে, কি সমস্যা। উনি ভেতরের সিস্টেম চেক করতে যখন এসে ট্রাকে বসলেন, তখন ট্রাকটা এত জোরে কেঁপে উঠলো, মনে হলো যেন পেছন থেকে কোনো একটা ট্রাক তার ট্রাককে ধাক্কা দিয়েছে। উনি মানে ট্রাকের সামনের যে জিনিসগুলি থাকে বা হচ্ছে ওই ডেকটা থাকে, ডেকের মধ্যে মাথা লেগে উনি ব্যথাও পান। তো ওনার ওই ভ্রুর দিকের একটু অংশ কেটে যায়। উনি ট্রাক থেকে নামেন, দেখতে চান যে কোন ট্রাকওয়ালা ধাক্কাটা দিল, বাট উনি কিছুই পেলেন না, নাথিং, একবারে কিচ্ছু না। না ট্রাকের পেছনে কোনো ডাস্টের দাগ, না কোনো স্টেইন, কিচ্ছু নাই, ট্রাক একদম সহি সালামতে। তো উনি ভাবছেন তাহলে এরকম শব্দ কোত্থেকে হইলো, ট্রাকে ধাক্কা কে দিল? এরপরে উনি কি করলেন, দেখলেন কি যে এজেন্সির মাধ্যমে এই ট্রাকের ভেতরে জিনিসপত্রগুলো ছিল, মালপত্র যেগুলো ছিল যে এজেন্সির, আসলে সেদিন উনি ফ্রোজেন ফুডে নিয়ে যাচ্ছিলেন, কিন্তু মাংস নিয়ে যাচ্ছিলেন ম্যাক্সিমামে। তো এজেন্সির যে সিলটা ছিল, ওই সিলটা তখন আর নাই, সিলটা কাটা। এজেন্সির সিল বলতে আসলে প্রতিটা এজেন্সি যখন কোনো ট্রাকের মধ্যে নিজেদের মাল আদান প্রদান করে, তখন ওইখানে একটা সিল দেওয়া থাকে। সেই সিলটা আসলে এই কারণে দেওয়া থাকে যেন ওটা ছিঁড়ে কেউ কোনো কিছু বের করতে না পারে, কিন্তু সিলটা অটোমেটিক ছেঁড়া। উনি ট্রাকের দরজাটা যখন খুললেন, ভেতরে দেখলেন কি যে হচ্ছে ফ্রিজারটা বন্ধ হওয়ার কারণে ভেতরে গরম হয়ে গেছে, এবং মাংসের যেই হচ্ছে কন্টেইনার গুলো ছিল, সবগুলো প্লাস্টিকের কন্টেইনার হচ্ছে এমন ভাবে ছেঁড়া বা কাটা, মনে হচ্ছে কেউ মানে খুবই বড় বড় নখ আর ধারানো নখ দিয়ে সেগুলো ফেলে দিয়েছে। উনি কিছুটা ভয় পেলেন যে কি ব্যাপার, এরকম অবস্থা কিভাবে হইলো। এরপর উনি যখন দরজাটা আবার বন্ধ করতে গেলেন, তখন ভেতর থেকে একটা মহিলার হাসির আওয়াজ পেলেন। উনি চিন্তা করলেন কি এত এত মাংস ভেতরে, বিড়াল বসার জায়গা নেই, মহিলা কোত্থেকে আসলো। উনি খুব দ্রুত ট্রাকের মানে ব্যাক সাইডটা বন্ধ করলেন, এবং বন্ধ করে দৌড়ে উনি হচ্ছে কি করলেন, ট্রাকের ইঞ্জিনটা স্টার্ট করে উনি চলে আসলেন। এবং এরপরে উনি কোনো না কোনো ভাবে ডেলিভারির প্লেসে পৌঁছালেন। ঝড় ততক্ষণে থেমে যায়। ডেলিভারি করে উনি হচ্ছে বাসায় গেলেন। বাসায় গিয়ে উনি যখন ইনস্টাগ্রাম হচ্ছে স্ক্রোল করছিলেন, তখন উনি সেখানে দেখলেন কি একটা ওনার মতো একজন ট্রাক ড্রাইভারের পোস্ট, মোটামুটি আরো 1 বছর আগের পোস্ট। তো উনি আসলে ম্যাক্সিমাম ট্রাক ড্রাইভারদেরকেই ফলো করতেন ইনস্টাগ্রামে। তো মোটামুটি 1-1.5 বছর আগে একটা পোস্ট ওনার সামনে আসে খুঁজতে খুঁজতে ওই প্লেসটা নিয়ে। তো উনি দেখলেন এই পোস্টের মধ্যে লেখা কি, দিস ইজ দ্য মোস্ট হন্টেড ট্রাক স্টেশন ইন আওয়ার সিটি। তো নিচে এরকম ক্যাপশন দেওয়া ছিল যে এটা অনেক দিন ধরে অ্যাবান্ডন্ড পড়ে আছে, একেবারেই অব্যবহৃত, এবং আশেপাশে যে মার্ট আছে সেই মার্টগুলো হচ্ছে বন্ধ, বিকজ দিস স্টেশন ইজ হন্টেড। তো উনি এই জিনিসটা দেখে তো মানে অবাক হয়ে যান যে কি ব্যাপার, এটা কি হইলো। আমি যখন গেলাম তখন তো মার্টের লাইট জ্বলতেছিল, আর আমার সাথে এগুলো যে কি হইলো আমি তো বুঝতে পারতেছি না এখন। তো এরপর দিন উনি কি করলেন, ওই জায়গায় আবার গেলেন, কি ট্রাক নিয়ে যান নাই, গাড়ি দিয়ে হয়তো বা গেছিলেন সেই জায়গাতে। উনি যাওয়ার পরে উনি দেখলেন কি যে মাঠটা আসলেই বন্ধ, এবং ট্রাক স্টেশন যেটা আছে সেটাও একেবারেই পরিত্যক্ত, যেটা সেদিন তার মনে হয়নি আসলে। মাঠের বাহিরে হচ্ছে মানে জঞ্জাল পরে ভরে আছে একবারে। তো উনি চিন্তা করলেন যে হয়তোবা কোনো একটা খারাপ কিছু তার সাথে হলো, কিন্তু উপরওয়ালার কাছে দোয়া করার জন্য হয়তোবা আল্লাহ ওনাকে বাঁচিয়ে দিয়েছেন এই যাত্রায়। তো এই ছিল ওনার জীবনের 2টো ট্রাক ড্রাইভিং এর হচ্ছে ভয়াবহ স্টোরি। তো এই ছিল আজকে আপনাদের জন্য কালেক্ট করা আমার ঘটনা। ভালো লেগে থাকলে ধন্যবাদ, ভালো না লাগলে সরি। আশা করি পরবর্তী কোনো উইকে আবার নতুন কোনো ঘটনা নিয়ে আসবো। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ভূত.com এর সাথে থাকুন। আল্লাহ হাফেজ। শুনতে কি পাও না তবু?
আশা করছি ভালো আছেন, ভালোর দলে আছেন। নিশ্চয়ই জানেন সাবিত এবং সিফাত দুই যমজ ভাই। একজনের ঘটনা যদি ঈদে যায় তাহলে আরেকজনের ঘটনা বাকি থাকে কেন? চলুন আমরা সিফাত আলমের একটি ঘটনা শুনে আসি। তবে তার আগে জানিয়ে দিই, যারা এখনো পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে ফেলুন টু গেট অল দ্য নোটিফিকেশনস। আমরা অনেক কিছু করছি এবং অনেক কিছু সামনে আসছে, সেগুলো জানতে হলে সব সময় নোটিফিকেশন পেতে হবে। আর সাবস্ক্রাইব করা মানে তো আমাদের সাপোর্ট করাও, তাই না? তো যাই হোক, আপনারা যদি ইচ্ছে হয় সাপোর্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। আর যদি ঘটনা ভালো লাগে, যদি সাবস্ক্রাইব নাও করেন, লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর সেই সাথে সবাইকে জানিয়ে দেবেন ভূত.com-এর কথা। চলুন আমরা ঘটনায় যাই। আসসালামু আলাইকুম রাসেল ভাই ও প্রিয় লিসনার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি মোহাম্মদ সিফাত আলম, ভূত.com-এর একজন মডারেটর, বলছি চট্টগ্রাম থেকে। আজ আমি আপনাদের সাথে নতুন একটি ঘটনা শেয়ার করতে যাচ্ছি। এই ঘটনাটি আমার কাছে পাঠিয়েছেন ফিরোজ ভাই নামের এক ব্যক্তি। তো ফিরোজ ভাইয়ের ঘটনাটি আমি সরাসরি ফিরোজ ভাইয়ের ভাষাতেই বলার চেষ্টা করছি। তো সময় নষ্ট না করে আমি সরাসরি ঘটনায় চলে যাচ্ছি। ঘটনাটি শুরু হয় ফিরোজ ভাইয়ের শৈশব বয়স থেকেই। উনার শৈশব থেকেই একটা মানে অন্যরকম একটা ইচ্ছা ছিল। সেটা হচ্ছে কি, মানে উনি জিনদেরকে দেখতে চাইতেন। উনার মনের মধ্যে খুব আগ্রহ কাজ করতো যে জিনরা দেখতে কেমন, বা তাদের আচার আচরণ কিরকম, তারা আসলে কিরকম। আমরা তো নর্মালি মানুষজনকে দেখে বুঝতে পারি তারা কেমন, কিন্তু তার জানার ইচ্ছা ছিল জিন কেমন, তারা দেখতে কেমন। তো তার এই ইচ্ছা পূরণের জন্য সে বিভিন্ন জনের কাছে গিয়েছে এবং কথাবার্তা বলেছে, কিন্তু সেরকম আশানুরূপ কোনো ফলাফল সে কখনো কারো কাছ থেকে পায়নি। তো যেহেতু সে ফলাফল পায়নি, সে একটা সময় বেশ নিরাশ হয়ে যায়। তো নিরাশ হয়ে যাওয়ার পর সে মানে চিন্তা করে যে এখন কি করা যেতে পারে। মানে এক সময় এরকম আসে যে সে আশাই ছেড়ে দিয়েছে, না আমি আসলে পারবো না। তো দুঃখিত, আমি আসলে ঘটনাটি ফিরোজ ভাইয়ের ভাষায় বলতে গিয়ে নিজের ভাষায় বলা শুরু করে দিয়েছিলাম। তো আমি এখন ফিরোজ ভাইয়ের কথাতেই ঘটনাটি শেয়ার করছি। তো আমি মানে একটা সময় বেশ আশাহত হয়ে যাই যে আমি আসলে কি জীবনে কোনোদিন জিনকে দেখতে পাবো কিনা। তো এভাবেই আমার দিনকাল চলতে থাকে, আস্তে আস্তে মানে বয়সটাও বাড়তে থাকে। তো এর মাঝে হয় কি, আমার একটা ছোট বোন আছে। আমার বোনের নাম রিফা। তো এর মাঝে রিফার একটা সমস্যা শুরু হয়। রিফা আমার ছোট বোনও তখন হয়তোবা ক্লাস 4 অথবা 3-তে পড়তো। তো ওর একটা সমস্যা দেখা দেয়। ওর সমস্যাটা ওর পায়ে একটা প্রবলেম হয়। পায়ে প্রবলেম হয় বলতে ওর পাটা কিছুটা বেঁকে যায়, এবং মানে এমন ভাবে বেঁকে যায় যে ও ঠিক মতো হাঁটাচলা করতে পারতো না। আমরা মানে অনেক ডাক্তার, কবিরাজ অনেককে দেখিয়েছি, কিন্তু ওর পায়ের সমস্যাটা কখনোই ঠিক হয়নি। তো ওর পায়ের সমস্যা এরকম চলতে চলতে একসময় হয় কি, ওর হাঁটা চলা অলমোস্ট বন্ধ হয়ে যায়। ও ঠিক মতো চলতেই পারতো না, মানে পাটা এতটুকু বেঁকে যায়। তো এরপর আমার এক বন্ধু ছিল, ওর নাম সাজিদ। তো সাজিদ আমাকে একদিন বললো কি, ভাই তোর বোনের হয়তোবা কোনো মানে অন্য ধরনের সমস্যা আছে। তখন আমি তাকে জিজ্ঞেস করলাম যে অন্য ধরনের সমস্যা মানে কি ধরনের সমস্যা? তখন সে আমাকে বলল, অন্য ধরনের সমস্যা বলতে জিন ঘটিত সমস্যা হইতে পারে প্যারানর্মাল কোনো সমস্যা বা আধ্যাত্মিক কোনো সমস্যা, এরকম তো হয় অনেকের সাথে, তুই জানিস না এগুলা? তখন আমি বললাম, হ্যাঁ আমি তো শুনেছি এগুলো, কিন্তু আমার বোনের সাথে আসলে এরকম কোনো সমস্যা আছে কিনা সেটা আসলে এখনো জানি না। তখন আমি তাকে আগ্রহ নিয়ে জিজ্ঞেস করলাম যে আচ্ছা, তোর কাছে কি এরকম পরিচিত কেউ আছে যে এই সমস্যাগুলোর সমাধান করে? তখন সে আমাকে বলল যে আমার এক চাচা আছে, চাচা নাম আব্দুর রহমান। তো আব্দুর রহমান চাচা এই চিকিৎসাগুলো করে থাকেন যদি কারো এই ধরনের সমস্যাগুলো থাকে। তখন আমি তাকে আগ্রহ নিয়ে জিজ্ঞেস করলাম, আচ্ছা আব্দুর রহমান চাচা মানে এটা চিকিৎসাটা কিসের মাধ্যমে করেন? তখন আমার বন্ধু বলল যে আমি যতটুকু জানি যে আব্দুর রহমান চাচা এটা জিনের মাধ্যমেই করে থাকে।
তো আমি তাকে তখন বললাম, ঠিক আছে, তোর চাচা জিনের সাথে তার পরিচয় আছে, সে জিনের সাথে মিলে কাজ করে, তো তুই তো আমাকে এটা আগে কখনো বললি না। তুই তো জানিস যে আমি হচ্ছে জিন দেখার জন্য কতটুকু পাগল, আমি কত চেষ্টা করি, কত মানুষের কাছে যাই জিন দেখার জন্য, কিন্তু হচ্ছে তোর পরিচিত একজন আছে, কিন্তু তুই তো আমাকে বললি না। তুই যদি আমাকে বলতি তাহলে হচ্ছে আমি তার সাথে যোগাযোগ করার চেষ্টা করতাম, যোগাযোগ করে আমি জিন দেখার চেষ্টা করতাম, তোর এটা আমাকে আগে বলা উচিত ছিল। তখন আমাকে সাজিদ বললো, ঠিক আছে, অসুবিধা নেই, এখন যেহেতু বলছি এখন তার সাথে যোগাযোগ করে তুই চাইলে দেখতে পারবি। চাচা হয়তো বা কিছুদিনের মধ্যে আমাদের বাসায় আসবে। চাচা প্রত্যেক 2 বা 2.5 মাস পর পরে আমাদের বাসায় হচ্ছে আসেন। তো আমিও অপেক্ষা শুরু করলাম, কখন চাচা আসবে, কখন তার সাথে দেখা করব, কখন তাকে মনের কথাগুলো খুলে বলবো। তো একটা সময় এলো, এক চাচা আসার 1 সপ্তাহ আগে আমার ফ্রেন্ড আমার কাছে আসলো, এসে আমাকে বললো যে ফিরোজ, চাচা তো সামনের সপ্তাহে আসবে। আমার তো মনে হয় যে ঈদ আসলে যেরকম খুশি হয় মানুষ, আমি ঠিক সেরকম খুশি হয়ে গেলাম যে বাহ, কিছুদিন পর চাচা আসবে, আর কয়েকটা দিন আছে, এরপর আমি হচ্ছে তার সাথে এই কথাগুলো বলতে পারবো। তখন আমাকে সাজিদ বলল যে দেখ, এখন চাচার সাথে জিন দেখার ব্যাপারে কোনো কথা বলিস না। চাচার সাথে জিন দেখার ব্যাপারে কথা বলবি হচ্ছে পরে, আগে তোর বোনের ব্যাপারে কথা বলে নে, তোর বোনের সুস্থতাটা আগে, এরপর তুই চাইলে চাচার সাথে এই কথা বলতে পারিস, এখন বলিস না। আমি তার কথা মেনে নিলাম। তো 1 সপ্তাহ অপেক্ষা করলাম, অধীর আগ্রহে বসে থাকলাম, কোন রকমের সময়টা পার হলো। এরপর চাচার সাথে ফাইনালি আমার দেখা হলো। যেদিন চাচা আসলো সেদিন আমার ফ্রেন্ড আমার কাছে আসলো, এসে আমাকে বললো যে চল, আজকে তুই আমার সাথেই থাকবি, আমার বাড়িতেই থাকবি, চাচার সাথে কথাবার্তা বল গিয়ে। তো আমি হচ্ছে আমার বিছানাপত্র নিয়ে, বালিশ টালিশ নিয়ে হচ্ছে, ওদের বাসায় ওরকম থাকার মতো তো জায়গা ছিল না, ওদের বাসাটা ছিল ছোট। তো আমি আমার বালিশ বিছানাপাতি যা আছে সবকিছু নিয়ে সাজিদের বাসায় চলে গেলাম। সাজিদের বাসায় গিয়ে সাজিদের চাচার সাথে আমার দেখা হলো, এবং এক কথায় যদি বলতে যাই যে তার চাচা মানুষ কিরকম, আমি বলবো যে তার চাচা মানুষ হচ্ছে অমায়িক একজন মানুষ। উনি এত ভালোভাবে আমাদের সাথে দেখা করলেন, আর হচ্ছে এত সুন্দর আচরণ করলেন, মনে হলো না যে এটা সাজিদের চাচা। আমার কাছে মনে হলো উনি হয়তো বা আমার আপন চাচা বা আমার আপন কোনো আত্মীয়। এত ভালো ছিল ওনার ব্যবহার। উনি বেডে বসা ছিলেন, উনি আমাদের দুজনকে 2 পাশে বসালেন, আমার মাথায় হাত রাখলেন, দোয়া করলেন, তারপর আমার কাছে জানতে চাইলেন আমি তার সাথে কেন দেখা করতে চাইলাম। আমি তখন আমার বোনের ব্যাপারে তাকে বললাম যে চাচা, আমার বোনের তো এই অবস্থা, এখন আমরা তো অনেক ডাক্তার কবিরাজ দেখাইছি, কিন্তু কোনো লাভ হয় নাই আসলে, তো এখন কি করা যায়? আমি আসলে আপনার কাছে সাহায্যের জন্য আসছি, আমার বোনের এরকম কোনো সমস্যা আছে কিনা সেটা মেইনলি আমি আপনার কাছ থেকে জানার জন্য আসছি। তখন আমাকে আব্দুর রহমান চাচা বললেন যে দেখো বাবা, আমি তো এখন ইস্তেখারা করে দেখতে পারবো না, কারণ হচ্ছে এই মুহূর্তে এটা সম্ভব না। তবে আমি তোমাকে হচ্ছে কিছু পড়া পানি দিচ্ছি, আর হচ্ছে কিছু দোয়া লিখে দিচ্ছি, ওই দোয়াগুলো পড়ে তুমি তোমার বোনকে ফু দেবে, আর হচ্ছে এই পড়া পানিটা তাকে খাওয়াবে, দেখো কোনো উপকার পাও কিনা। তো আমি সেভাবে চাচার কথা মতো গিয়ে আমার বোনের চিকিৎসা শুরু করি, দোয়াগুলো পরে তার উপরে ফু দেই, তারপর হচ্ছে চাচার দেয়া পড়া পানিগুলো আমি হচ্ছে তাকে খাওয়াই, কিন্তু কোনো উন্নতি হয় না। আমি বেশ হতাশ হয়ে যাই যে চাচা বললেন যে এরকম হবে, উপকার হবে, কিন্তু কিছু তো হচ্ছে না। এরপর অনেকদিন কেটে যায়, চাচা তো তখন চলেই যায়। তারপরে আবার 3 মাস একটু বেশি সময় পর চাচা আবার ফিরে আসেন, আমার বন্ধু সাজিদের বাসায় আসেন। তো আমি তার সাথে দেখা করে বলি যে চাচা, এরকম তো আমি ওকে আপনার দেওয়া পড়া পানি খাওয়ালাম, তারপর হচ্ছে ওই দোয়াগুলো পরে ফু দিলাম, কিন্তু তেমন তো কোনো লাভ হচ্ছে না, কোনো উন্নতি হয়নি এখন পর্যন্ত। তখন চাচা আমাকে বললেন, বাবা আমি ইস্তেখারা করছি, ইস্তেখারা করে যতটুকু দেখলাম তোমার বোনের সাথে এই ধরনের কোনো আধ্যাত্মিক সমস্যা বা জিন ঘটিত সমস্যা নেই আসলে। উনি বললেন যে এটা তার ফিজিক্যালি প্রবলেম, এটা চিকিৎসা করালে ঠিক হয়ে যাবে, হয়তো একটু সময় লাগবে, কিন্তু প্রপার চিকিৎসা করালে এটা ঠিক হয়ে যাবে। এক্ষেত্রে আল্লাহর দোয়া ছাড়া, আল্লাহর কাছে দোয়া চাওয়া ছাড়া কোনো উপায় আসলে আমার হাতেও নাই, আমার এখানে কিছু করার নেই আসলে। তো সেদিন আমি হচ্ছে বেশ নিরাশ হই চাচার কথা শুনে, যে বোনের কোনো উপকার করতে পারলাম না, চেষ্টা করলাম কিন্তু কিছু হলো না। তারপর আমি হচ্ছে ওই দিন ওইখান থেকে চলে আসার সময় মনে হলো আচ্ছা জিনের ব্যাপারে চাচার সাথে একটু কথা বলি। তো আমি যখনই দরজা থেকে বের হয়ে আবার হচ্ছে ঘরে ঢুকতে যাব চাচার সাথে কথা বলতে জিনের ব্যাপারে, তখন চাচা আমাকে বললেন, বাবা আমি জানি তোমার মনের মধ্যে একটা আকাঙ্ক্ষা আছে,
তোমার সেই আকাঙ্ক্ষাও হয়তো বা খুব দ্রুত পূরণ হবে, কিন্তু এই মুহূর্তে বা এইবার আমি যে আসছি এই মুহূর্তে আমি পূরণ করতে পারবো না। আমি যখন পরের বার আসবো তখন হচ্ছে তোমার এই ইচ্ছাটা আমি পূরণ করে দিতে পারবো, তখন তুমি আমার কাছে যেটা চাও সেটা আমি তোমাকে তখন দেখাইতে পারবো, কিন্তু এই মুহূর্তে না। তো আমি পুনরায় আবার হচ্ছে নিরাশ হয়ে হতাশ হয়ে বাসায় ফিরে এলাম। চিন্তা করছিলাম বোনের তো কিছু করতে পারলাম না, এখন চাচার কাছে জিনে কথা বললাম, চাচা সেটাও হয়তোবা করবেন না। তো মনের মধ্যে বেশ সংশয় নিয়েই বাকি দিনগুলো কাটলো। তো আরো 3-4 মাস পার হওয়ার পর চাচা আবার এলেন। আসার পর আমি তখন জানতাম না যে চাচা আসলে আসছেন। তো আমার ফ্রেন্ড আমার কাছে এসে বললো একদিন যে ফিরোজ, আমার তো আব্দুর রহমান চাচা বাসায় আসছেন, তো উনি তোকে ডাকতেছে, উনি বলতেছেন যে আজকে যেন তুই আমাদের বাসায় থাকিস। তো আমি হচ্ছে আমার জিনিসপত্র গুছিয়ে নিয়ে ফিরোজের বাসায় আবার চলে গেলাম। তো ফিরোজের বাসায় যাওয়ার পর চাচা আমাকে বললেন, বাবা গতবার তোমাকে একটা ওয়াদা করে গিয়েছিলাম, সেই ওয়াদাটা পূরণের সময় এসে গেছে। তো তুমি যেটা চাও সেটা আমাকে মুখ ফুটে বলতে হবে না, আমি জানি তুমি কি চাও, সো সেটা তুমি খুব শীঘ্রই পাবা, আজকে তুমি এখানেই থাকো। তো আমরা রাতেবেলা খাওয়া দাওয়া শেষ করে হচ্ছে যে যার যার মতো গিয়ে শুয়ে পড়লাম। আমি আর ফিরোজ একসাথে গিয়ে শুলাম। প্রায় আধা ঘন্টা বা হচ্ছে 45 মিনিট পর চাচা আমাদেরকে ডাক দিলেন। আমাদেরকে ডাক দেওয়ার পর আমরা হচ্ছে চাচা রুমে চলে গেলাম। তো আমি আর সাজিদ হচ্ছে তখন চাচা রুমে চলে যাই। চাচা রুমে চলে যাওয়ার পর চাচা আমাদেরকে চুপচাপ বসতে বললেন এবং আমাকে বললেন যে ফিরোজ, তুমি তো যা চাচ্ছ তা আমি তোমার সামনে হয়তোবা উপস্থাপন করতে পারবো, যেভাবে চাচ্ছ সেভাবে না পারলেও কিছুটা ভাবে উপস্থাপন করতে পারবো, কিন্তু তোমাকে একটা জিনিস ওয়াদা করতে হবে, সেটা হচ্ছে তুমি ভয় পাবে না। তো আমি চাচার কথা বললাম যে না চাচা, আপনার যা করার আপনি করেন, আমি ভয় পাবো না। তো চাচা কিছুক্ষণ চোখ বন্ধ করে বসে রইলেন। তারপর হচ্ছে হুট করে চাচা চোখ খুলেন এবং তার আচার আচরণ খুব চেঞ্জ হয়ে গেল বলতে তার কণ্ঠটাই চেঞ্জ হয়ে গেল। উনি কথা বলতেছেন অনেক ভারী আওয়াজে কথা বলতেছেন। ওনার কথা শুনে মনে হচ্ছে যে হয়তোবা এই কণ্ঠটা উনার না। তো উনি আমাদেরকে চোখটা খুলেই না আমাদেরকে সালাম দিলেন। তো আসসালামু আলাইকুম বললেন, আর হচ্ছে আমরাও সালামের উত্তর দিলাম। সালামের উত্তর দেওয়ার পর হচ্ছে উনি আমাকে বলতে থাকলেন যে ফিরোজ, তোমার এই ইচ্ছাটা তো অনেক পুরাতন, আমি জানি। এবং হচ্ছে এই কথাগুলো বলার সাথে সাথে উনি হচ্ছে চাচা যে কথা বলতেছিলেন, উনি আমার পুরা বংশ বিবরণ যা কিছু আছে, আমার বাবা, আমার মা, আমার 14 গোষ্ঠীর বিবরণ দিয়ে দিলেন উনি। আমি অবাক যে একটা মানুষ কিভাবে আমার সম্বন্ধে এত কিছু জানতে পারে, আমার সম্বন্ধে এত কিছু হয়তো আমি নিজেও জানি না। তো আমি যখন তাকে জিজ্ঞাসা করলাম যে আপনি আমার সম্বন্ধে এত কিছু কিভাবে জানলেন, তখন উনি বললেন যে আমাদের জানার জন্য তেমন কোনো কষ্ট করতে হয় না, আমরা খুব সহজেই এগুলো জেনে ফেলতে পারি। তুমি আমাদের সাথে দেখা করতে চেয়েছিলে, এই আমি তোমার সাথে দেখা করতে আসলাম। আর তারপর উনি নিজের নাম বললেন, ওনার নাম উনি বললেন যে ফাইজান। তো উনি বললেন যে আমার নাম হচ্ছে ফাইজান। এই তোমরা যেই চাচার সাথে বসে আছো, যাকে তোমার চাচা বলছো, আমরা উনাকে হুজুর বলে ডাকি। এই হুজুরের সাথে আমার পুরো পরিবার যুক্ত হয়ে আছে এবং আমরা হচ্ছে মানুষের খিদমত করে থাকি। যে সমস্ত মানুষের সাহায্যের দরকার হয়, আমাদের দ্বারা যদি সম্ভব হয়, আল্লাহ যদি আমাদেরকে উসিলা বানান, তাহলে আমরা সেই কাজে হাত দিই। আর যদি না হয়, যদি আল্লাহ উসিলা না বানান, তাহলে আমরা চেষ্টা করি, কিন্তু কথা দিতে পারি না, আমরা চেষ্টা করে যাই। এরপর ওনাদের সাথে আমার আরো বেশ কিছু কথোপকথন হলো। এক পর্যায়ে চাচা আবার হুট করে নর্মাল হয়ে গেলেন। নর্মাল হয়ে যাওয়ার পর আমাকে বললেন যে কি ব্যাপার ফিরোজ, তুমি কি বুঝতে পারছো তোমার সাথে কি হলো? তখন আমি বললাম যে হ্যাঁ, আমি বুঝতে পারছি। এই কথা বলে আমি সেদিনের মতো সেখান থেকে চলে আসি। চলে আসার পর আমি মাথায় চিন্তা করতে থাকি, আচ্ছা চাচা কি আমার সাথে অ্যাক্টিং করলেন, বা হচ্ছে আমার সামনে কি উনার কি কোনো রোগ আছে নাকি, মানসিক রোগ, যে স্প্লিট পার্সোনালিটি থাকে না কিছু মানুষের, ওরকম কিছু আছে কিনা। তারপর আবার চিন্তা করলাম যে তাহলে আমার বংশ সম্বন্ধে এত কিছু আবার কিভাবে বলে। এরপর মাথায় আসলো আরেক চিন্তা, যে আমার ফ্রেন্ড হয়তো বা তাকে বলছে, খোঁজ খবর নিয়ে এখানে হয়তো ওর হাত আছে। পরে আমি আমার ফ্রেন্ডের সাথে যোগাযোগ করে বললাম যে ভাই দেখ, তুই কি এরকম কিছু বলছিস নাকি আমার ব্যাপারে? তখন আমাকে বলে যে ভাই, তুই যদি চাস আমি হচ্ছে কসম করে দিতে পারি তোর সামনে যে আমি এসব কিছুই বলিনি ওনাকে। এখন আমার ফ্রেন্ডের কথা আমি বিশ্বাস করলাম, কারণ ওকে কখনো আমি সেরকম ভাবে মিথ্যা কথা বলতে দেখিনি।
আর এই ব্যাপারে সে এরকম করবে, আমার 14 গোষ্ঠী সম্বন্ধে এত কিছু ওরও তো জানার কথা না। তো যাই হোক, মনের মধ্যে সন্দেহ নিয়ে আবার দিন কাটতে থাকে। কিছুদিন পর চাচা আবার আসেন। আসার পর আমি চাচাকে বলি যে চাচা আপনি তো আমাকে দেখাবেন বলছিলেন, কিন্তু আমি তো দেখতে পেলাম না, তাহলে আমি কিভাবে বিশ্বাস করব? তখন চাচা আমার দিকে কিছুটা মানে অন্যরকম ভাবে তাকালেন, স্বাভাবিকভাবে যেভাবে তাকান সেভাবে না, একটু অন্যভাবে তাকালেন। তাকে বলে যে দেখো বাবা, এই জিনিসগুলোর উপরে তুমি যদি চাও বিশ্বাস নাই করতে পারো, অসুবিধা নেই, কিন্তু এভাবে এই জিনিসগুলো বলতে হয় না, এরা নারাজ হয়। তখন চাচা বলেন ঠিক আছে, তুমি যদি মানে দেখতে চাও সেটাও হয়ে যাবে, অসুবিধা নেই, তুমি আবার আজকে আসো, রাতে বেলা থাকো। তারপর আমি সেদিন রাতে আবার গেলাম। কিছুক্ষণ পর চাচা রুমে গেলাম, চাচার সাথে আবার একই অবস্থা হলো, মনে হলো জনই পজেস্ট হয়ে গেছে। তো সেই ফাইজান জিন তার উপর আবার ভর করলেন। ভর করার পর বললেন যে আজকে তোমার সাথে আমার ছোট ভাইয়ের দেখা করাবো, এর আগে তুমি বলো তো তুমি সাপ ভয় পাও কিনা? তখন আমি বললাম যে হ্যাঁ, সাপকে তো ভয় পাবোই, মানুষ না আমরা, সাপ দেখে ভয় লাগবে না? তখন বললেন যে আচ্ছা ঠিক আছে, বুঝলাম তুমি সাপকে ভয় পাও, কিন্তু আজকে ভয় পেও না, এখন ভয় পেও না। আমি বললাম যে আচ্ছা ঠিক আছে। তার কি এই কথাটা বলার পরই চাচা করলেন কি, তার বালিশের নিচ থেকে হাত দিয়ে একটা বিয়া বড় সাপ বের করলেন। মানে সাপটা দেখে তো আমার আত্মা শুকিয়ে গেল। আমি মানে যখন আমার তারপরও না চাচার ভয়েস থেকে আসছে যে দেখো ফিরোজ, ভয় পেও না, ফিরোজ, সাজিদ, কেউই তোমরা ভয় পেও না, এটা আমার ছোট ভাই তোমার সাথে দেখা করতে আসছে, তোমাদেরকে সালাম দিল, তোমরা উত্তর দিতে পারো। আমরা কোন রকমের সালামের উত্তর দিয়ে সেই রুম থেকে দৌড় দিয়ে বের হয়ে যাই, চিল্লাচিল্লি করতে থাকি। এরপর চাচা মানে আবার চাচার জ্ঞান ফিরে আসে, মানে চাচা স্বাভাবিক হন। মানে চাচা আমাদেরকে ডাক দেন, ডাক দেওয়ার পর জিজ্ঞেস করেন কি হয়েছে, তোমরা চিল্লাচিল্লি করছো কেন? পর আমরা চাচাকে সব খুলে বললাম। চাচাকে খুলে বলার পর চাচা বললেন যে এইটা কোনো সমস্যা না, এটা কিছুই হয় না, ছোট ভাই তোমার সাথে দেখা করতে আসছিল। আমরা তো চাচার কথা শোনার পাশাপাশি ঘরের কোনা কোনা চেক করতে থাকতাম যে আসলেই কোথাও সাপ আছে কিনা, কিন্তু এত অল্প সময়ের মধ্যে একটা সাপ আসা এবং ভ্যানিশ হয়ে যাওয়া এটা তো সম্ভব না। চাচা যে রুমে থাকতেন এই রুমটা ছিল অনেক ছোট, ওটা পুরোপুরি ওইটা তেমন কিছু ছিলও না। ওই রুমটা পুরোপুরি খুঁজতে হয়তো বা 2 থেকে 3 মিনিট বা হাইয়েস্ট 5 মিনিট লাগলো, আমি ধরলাম 10 মিনিটও লাগলো। আমি 10 মিনিট যাবত না হয়ে খুঁজলাম, কিন্তু তারপরও আমি কোনো সাপের অস্তিত্ব পেলাম না। চাচা আমাদেরকে অনেক বোঝালেন, বোঝানোর পরে বললেন আচ্ছা আজকে তুমি ঘুমাও, কালকে তোমার সাথে কথা হবে। পরের দিন রাতের বেলা চাচা আবার আমাকে ডাকলেন, আমি গেলাম চাচার কাছে। চাচার কাছে যাওয়ার পরে চাচা বললেন যে আমি এখনো বুঝতে পারছি যে তুমি এই জিনিসটা এখনো বিশ্বাস করো নাই, কিন্তু আজকে তোমার বিশ্বাস হবে, আমি তোমাকে এটা গ্যারান্টি দিচ্ছি। তো আজকে রাতে তুমি আবার আসো। তো রাতের বেলা আবার চাচা রুমে গেলাম। চাচা রুমে যাওয়ার পর দেখি যে মানে চাচা পজেস্ট অবস্থায় আছে। তো চাচার সামনে যাওয়ার পর হচ্ছে ফাইজান চাচার মাধ্যমে বলা শুরু করলো, আচ্ছা ফিরোজ, তোমার কি মনে হয় আমরা কি এখানে তোমার সাথে মজা করছি, বা হচ্ছে তোমার সামনে আমরা কি মানে কোনো পুতুল যে আমরা তোমাকে মানে পুতুল নাচ দেখাচ্ছি, এরকম কিছু কি? এরকম কিছু কিন্তু না। তুমি যদি এটা মনে করে থাকো তাহলে সেটা ভুল। তুমি আমাদেরকে দেখতে চাচ্ছ, তো আমি তোমাকে আজকে আমরা যে আছি সেটা তোমাকে অনুভব করাবো, কিন্তু একটা শর্ত আছে, সেটা হচ্ছে তুমি ভয় পেতে পারবে না। তুমি যদি ভয় পাও তাহলে আমি তোমাকে কিছুই দেখাবো না। আমি যদি দেখতে পারি যে তোমার মনের মধ্যে ভয় ঢুকতেছে, আমি যদি বুঝতে পারি, তাহলে হচ্ছে আমি সাথে সাথে চলে যাবো। তখন আমি তাকে বললাম যে ঠিক আছে, আপনি দেখেন, আমি ভয় পাবো না। এই কথাটা বলার সাথে সাথেই মানে চাচা ওই মানে ফাইজান জিন চাচার মাধ্যমে বললেন যে তোমার সামনে দেখো রুমের যে দরজাটা সেটা তোমরা লাগাও। দরজাটা লাগিয়ে দিলাম। লাগানোর পর ভেতর থেকে দরজা লাগানো, কিন্তু কিভাবে যেন দরজাটা খুলে গেল। খুলে যাওয়ার পর মনে হলো যে বাইরে থেকে আসছে, আমরা তার পায়ের আওয়াজ পাচ্ছি কিন্তু দেখতে পাচ্ছি না। কেউ একজন আসলো, আসা পরে বিছানায় চাচা পাশে বসলো। আমরা কিভাবে বুঝতে পারলাম যে বসলো? কারণ যখন কেউ বিছানায় বসে তখন ওই জায়গাটা কিছুটা ডেবে যায়, ওই জায়গাটা ডেবে যাচ্ছিল। আমরা তখন বুঝতে পারলাম যে চাচার পাশে এসে কেউ বসলো। কিছুক্ষণ পর ওই যে জায়গায় ওই লোকটা বসলো, মনে হলো কেউ একজন এসে বসছে, ওইখান থেকে না হালকা একটু ধোঁয়া দেখা গেল, ধোঁয়া উৎপন্ন হচ্ছে, এবং ওই ধোঁয়ার মধ্যে একটা শেপ পরিষ্কার ভাবে দেখতে পাচ্ছিলাম যে ওই ধোঁয়া একটা কুণ্ডলী বা একটা শেপের আকৃতি নিচ্ছে। তো এটা দেখে আমি আর সাজিদ দুইজনে অজ্ঞান হয়ে যাই। আমাদের শরীরে এর থেকে বেশি ধকলা নিতে পারিনি। সকালে যখন চোখ খুললো তখন দেখলাম যে আমি সাজিদের বাড়িতে শুয়ে শুয়ে ঘুমাচ্ছি। সাজিদের মা হচ্ছে আমাদেরকে ডাকতে আসছেন যে তোমাদের কি ঘুম ভাঙছে, নাস্তা খেতে আসো। তখন আমি হচ্ছে সাজিদের মাকে জিজ্ঞেস করলাম, আন্টি আব্দুর রহমান চাচা কোথায়? তখন আন্টি বললেন যে তোমাদের চাচা তো আজ চলে গেছে কিছুক্ষণ আগে, ওনার হয়তো বা বাইরে কোনো কাজ ছিল।
তখন হচ্ছে সাজিদ চাচাকে ফোন করেন। ফোন করার পর চাচা বলেন যে আমি বুঝতে পারছি তোমাদের মনে অনেক প্রশ্ন আছে, কিন্তু এই প্রশ্নগুলোর জবাব আমি তোমাদেরকে দেবো, কিন্তু আজকে দিতে পারবো না, আগামীবার যখন আসবো তখন দিব। উনি আমাকে বললেন, কি ফিরোজ, এখন কি তোমার বিশ্বাস হয়েছে? আমি তখন বললাম যে জি চাচা, আমার বিশ্বাস হয়েছে, কিন্তু চাচা একটা কথা, আমি তো তাদেরকে এখনো ফিজিক্যাল ফর্মে দেখতে পেলাম না। তখন চাচা বললেন যে যখন সময় হবে তখন তুমি সেটাও দেখতে পাবে ইনশাল্লাহ, কিন্তু এখন না। তো এরপর আরো মোটামুটি 2-2.5 মাস কাটলো। চাচা আবার আসলেন, চাচার সাথে দেখা হলো। চাচাকে সবকিছু বললাম যে এই আমরা দেখছি, এরকম ধোয়ার কুণ্ডলি দেখছি। তারপর হচ্ছে কেউ একজন দরজা খুলে ভেতরে আসলে আবার দরজা লাগিয়ে দিল। চাচা বললেন যে আমি তো জানতামই এরকম কিছু হবে, তুমি তো বিশ্বাস করতে না, এই জন্য এরকম হলো। যাই হোক, তারা তোমার উপরে নারাজ না। তখন আমি চাচাকে বললাম, তাহলে ফিজিক্যাল ফর্মে কখন দেখবো? তখন চাচা বললেন, সময় হলে ঠিকই দেখবা। তো একদিন হলো কি, চাচা আমাদেরকে বললেন যে তুমি মানে একটা কাজ করবা, তুমি কিছুদিন পর তোমার যখন স্কুলের ফাইনাল পরীক্ষা শেষ হবে, যখন তোমার ছুটি হবে, তখন তুমি আমার বাড়িতে যাবা। ওই সময় আবার হচ্ছে কি আমার বাড়িতে সবাই হচ্ছে একটু বেড়াতে টেড়াতে যাবে, আমি বলতে গেলে একাই থাকবো আর আমার ছেলে থাকবে। তো তোমাদের চাচি মানে হজে যাবে, আমি তো হজ করে আসছি, তোমাদের চাচি আলাদা করে আবার হজে যেতে চাচ্ছে, তো আমি ওকে পাঠাচ্ছি। আমার এখানে কাজ আছে জন্য আমি যেতে পারবো না, তো হজে যাবে, আমার মেয়েকে নিয়ে যাবে। তো তোমরা তখন আসো, আমি তোমাদের মানে আমার বাসায় মেহমান হিসেবে দেখতে চাই। তো চাচা যেহেতু আমাকে এই অফারটা করলেন, আমিও ভদ্রতা খাতিয়ে চাচাকে বললাম, ঠিক আছে চাচা, আপনি তাহলে আগে আমাদের বাসায় আসেন, এই যে এবার আপনি আসছেন আমাদের বাসায় একদিন দাওয়াত খেয়ে যান। চাচা বললেন, ঠিক আছে, তোমার দাওয়াত আমি কবুল করলাম, আমি পরশুদিন তোমাদের বাসায় যাব। তো কথা অনুযায়ী পরশুদিন চাচা আমাদের বাসায় আসেন। আসার পর আমরা তার সামনে খাবার টাবার সব সাজিয়ে দিই। কিন্তু অবাক করা ব্যাপার হলো কি, চাচা মানে যেভাবে খাওয়া শুরু করলেন, মানে সবার খাবার উনি একাই শেষ করে ফেলছেন, মানে খেয়েই যাচ্ছেন। কিছুক্ষণ পর হচ্ছে আম্মু আমাকে ডেকে বললেন যে কি ব্যাপার চাচা, এভাবে খাচ্ছেন কেন, তোর চাচা এভাবে খাচ্ছেন কেন রে? তখন আমি আম্মুকে বললাম, আম্মু আমি নিজেও তো কিছু বুঝতে পারছি না, কিন্তু আমার আব্বু কিছুটা আন্দাজ করতে পারলেন, কারণ আমার আব্বু তাবলিগ জামাতের সাথে আব্বুর ভালো একটা বন্ডিং ছিল, উনি প্রায় সময় যেতেন, আর চাচার ব্যাপারে কিছু কথা উনি এমনিতে অনেকজনের কাছ থেকে শুনতেন, তো উনি বুঝতে পারছিলেন। কিছুক্ষণ পর উনি মানে ওনার চেয়ার থেকে উঠে চাচার কানের কাছে গিয়ে কিছু একটা বললেন, বলার পর চাচা নর্মাল হয়ে গেল। নর্মাল হওয়ার পর আমাকে ডাক দিয়ে বললো যে কি ব্যাপার ফিরোজ, অনেক ক্ষুধা লেগেছে তো, তুমি আমার জন্য খাবার নিয়ে আসবে না? তো আমি তখন আম্মুর দিকে হা করে তাকিয়েছি। তখন আম্মু আমাকে আবার এক প্লেটে খাবার বেড়ে দিলেন, আমি চাচার সামনে নিয়ে গেলাম, চাচা খুব তৃপ্তি করে খেলেন। চাচা যাওয়ার পর আমি আব্বুকে জিজ্ঞেস করলাম, আব্বু তুমি চাচার কানে গিয়ে কি বললা? তখন আব্বু বললো, আমি তোর চাচা কানে গিয়ে শুধু বললাম যে এখন একটু আব্দুর রহমান হুজুরকে বের হতে দেন, এই কথাটাই বলছি, শুধু আর কিছু বলি নাই, এরপরই সব ঠিক হয়ে গেল। তা আমি তো বুঝতেই পারলাম যে চাচার তখন পজিটিভ অবস্থায় ছিলেন, ওনার সাথে হয়তোবা ফাইজান জিন বা তার পরিবারের কেউ একজন বা তার পরিবার ছিল। তো দেখতে দেখতে আমার পরীক্ষা শেষ হয়ে যায়। পরীক্ষা শেষ হওয়ার পর আমি হচ্ছে চাচাদের বাড়িতে যাই। তো চাচাদের বাড়িতে যেদিন গেলাম সেদিন হচ্ছে সন্ধ্যার সময় মাগরিবের আজান দিল। মাগরিবের আজান দেওয়ার পর হচ্ছে আমি নামাজ পড়তে গেলাম চাচার সাথে। আমি, সাজিদ, চাচা 3 জন মিলে আমরা নামাজ পড়ছিলাম। তো চাচার বাসায় রুম ছিল 3টা, 3 রুমে মোটামুটি আমি ঘোরাফেরা করছি, বেশ কয়েকবার গেছি আসছি। তো নামাজ পড়া শেষ করে যখন পেছন দিকে তাকালাম, মানে চাচার বাসায় একটা রুম ছিল শুধুমাত্র নামাজের জন্য, যখন পেছনের দিকে তাকালাম তখন দেখলাম একটা মিষ্টির প্যাকেট রাখা পেছনে। আমি চাচাকে অবাক হয়ে জিজ্ঞেস করলাম, চাচা মিষ্টির প্যাকেট এখানে কোত্থেকে আসলো? তখন চাচা বললেন যে মিষ্টি প্যাকেটটা তো ফাইজান রেখে গেছে, তোমরা যে আসছো তোমাদেরকে আমন্ত্রণ জানানোর জন্য মিষ্টির প্যাকেট রেখে গেছে, সে খুব খুশি হয়েছে যে তোমরা আসছো। আমি মিষ্টিটা খুলে খেলাম, কিন্তু সত্যি কথা বলতে কি ভাইয়া, এরকম মিষ্টি আমি আমার জীবনে আজ পর্যন্ত কখনো খাইনি। আমি বহুত খোঁজার চেষ্টা করছি, বহুত জায়গা থেকে মিষ্টি খাইছি, বাট এরকম মিষ্টি আমি আজ পর্যন্ত কোথাও খাইনি। এত মজা ছিল এটা, মানে এতটাই মজা ছিল। তো আমি মিষ্টি খাওয়ার পর মনে মনে ফাইজানকে ধন্যবাদ দিতে লাগলাম যে আপনি আমার জন্য এতটুকু করলেন। তার কিছুদিন পরের একটা ঘটনা হচ্ছে, একদিন হচ্ছে আমরা নামাজ পড়ার পর আমার মনে হলো যে চাচার যে কোনো এক রুম থেকে, ওই প্রেয়ার রুম থেকে আর কি, নামাজের রুম থেকেই মানে জামাতের শব্দ আসছে, মনে হচ্ছে অনেকে মিলে নামাজ পড়ছে। তখন আমি ওই রুমের দরজাটা খুললাম, খুলে হচ্ছে ভেতর দিকে গিয়ে দেখলাম যে এক বৃদ্ধ লোক বসে নামাজ পড়ছে। মানে ওই লোকটার চেহারার এত নূর ছিল, মানে খুব আলোকিত একটা চেহারা ছিল, মানে দেখেই বলছিল উনি খুব পরহেজগার একজন ব্যক্তি। এত
এত সুন্দর ছিল তার চেহারা, যদিও তিনি বৃদ্ধ ছিলেন কিন্তু মাশাআল্লাহ বহুত সুন্দর ছিল তার চেহারা। এরপর আমি হচ্ছে দেখলাম যে উনি তসবিহ গুনতেছেন। তো আমি চাচার কাছে গেলাম, গিয়ে বললাম, চাচা ওইখানে কে নামাজ পড়তেছে? তখন চাচা বললো, কি ব্যাপার, এখানে আবার কে নামাজ পড়বে? আমার বাসায় তো আমরা 3 জন ছাড়া কেউ নেই বাবা, আমরা 3 জন আর আমার ছেলে তো বাইরে চলে গেছে পড়াশোনার জন্য। ও কিছুদিন ছিল, এখন তো ও মাদ্রাসায় থাকে, তো ও তো খুব বেশি এখানে থাকে না, কিছুদিন ছিল এখন আবার চলে গেছে। তো আমি হচ্ছে তখন চাচাকে বললাম যে তাহলে এইরকম কিভাবে হলো? তখন চাচা হচ্ছে দরজা খুললেন, দরজা খুলে দেখেন, আমি তখন দেখলাম অবাক করার ব্যাপার কেউ নাই, অথচ ওই দরজার সামনে দাঁড়িয়ে কিন্তু আমি চাচার সাথে কথা বলছি। ওই রুম থেকে বের হওয়ার ওই দরজা ছাড়া কোনো দরজাই নাই। তখন চাচা আমাকে বললেন, তোমার এই ইচ্ছাটাও পূরণ হয়ে গেল, তুমি ফাইজানকে দেখতে পারছো, ও ফাইজান ছিল। এরপর আর কি আমি সেখান থেকে চলে আসি। এসব দেখে দেখে আমার মানে ভয় একেবারে কেটেই গিয়েছিল এসবের প্রতি। তো এরপর আমি সেখান থেকে চলে আসি, চাচার সাথে কুশল বিনিময় করে। এই কয়েকদিন চাচা আমাকে ভালো মন্দ অনেক কিছু খাইয়েছেন, মানে আমার অনেক যত্ন নিয়েছেন, আমি সেটা কখনোই ভুলবো না। তো দেখতে দেখতে হচ্ছে আমি আর একটু বড় হওয়ার পরে হচ্ছে আমাদের একটা ফ্যামিলি বিজনেস ছিল, সেই বিজনেসে আমরা বেশ বড় ধরনের একটা ধরা খাই, মানে অনেক কর্জ হয়ে গেছিল। তো আমাদের একটা দোকান ছিল, ওই দোকানের ভাড়া বাকি পড়ে গেছিল ওই কর্জের জন্য, অনেক প্রায় 3 থেকে 4 লাখ টাকা বাকি পড়ে গেছিল। তো এটা হচ্ছে আমি সাজিদের সাথে মানে বেশ দুঃখ নিয়ে শেয়ার করতাম। তো সাজিদ আমাকে বললো, তুই একটু চাচার সাথে কথা বলে দেখ, যদি চাচা কোনো হেল্প করতে পারে। তখন আমি বললাম যে চাচা তো নিজেই তেমন একটা স্বাবলম্বী না, সচ্ছল না, সে কিভাবে হেল্প করবে? তারপরও সাজিদের জোরে চাচাকে ফোন দিলাম, সব জানালাম। জানানোর পরে চাচা বললেন যে আচ্ছা ঠিক আছে, দেখি কিছু করা যায় কিনা। মানে ভাই বিশ্বাস করেন আপনারা, পরদিন সকালবেলা আমি যখন আমার ব্যাগ গুছাচ্ছিলাম, আমি আমার ব্যাগ থেকে 5 লক্ষ টাকা পাই। এটা সাধারণ মানুষের জন্য বিশ্বাস করা খুবই কঠিন, কিন্তু আমার সাথে হয়েছে তো তাই আমি বিশ্বাস করলাম জিনিসটা, আমি বাধ্য বিশ্বাস করতে। তা আমি সাথে সাথে মানে সাজিদকে ফোন দিই, বাবা মাকে জিজ্ঞেস করি যে বাবা তোমরা কি কেউ টাকা রাখছো কিনা। বাবা মাকে বলি না এই টাকার অঙ্কটা, বলছি যে আমার ব্যাগে কেউ টাকা রাখছো নাকি তোমরা? বাবা বলে না, আমাদের কাছে তেমন একটা টাকা নেই, তোমার ব্যাগে কোত্থেকে টাকা রাখবো? এরপরে সাজিদকে বলি যে এরকম হয়েছে। তখন সাজিদ বলে, তুই চাচাকে একটা ফোন দে। চাচাকে ফোন দেওয়ার পর চাচা আমাকে বললেন, কি বাবা তুমি কি পাইছো? তখন আমি বুঝতে পারলাম যে এই টাকা চাচার মাধ্যমে আসছে। তখন আমি চাচাকে বললাম, না চাচা, এই টাকাটা আমি নিতে পারবো না, কারণ এটা আপনার টাকা। তখন চাচা বললেন, এটা আমার টাকা না, এটা ফাইজান তোমাকে খুশি হয়ে দিয়েছেন, ফাইজান তোমাকে নিজের ছেলের মতো দেখে, এই কারণে তোমাকে সাহায্য করার জন্য দিল। সে আমাকে এইটুকু বলছে যে তুমি এই টাকা ফেরত দেওয়ার কথা ভুলেও চিন্তা করো না, কারণ সে এতে খুব কষ্ট পাবে। তো আমি আর তাকে কষ্ট দিতে চাইনি, তাই আমি টাকাটা রেখে দিলাম। টাকা রেখে আমাদের বিজনেস গুলোর মোটামুটি উন্নতি হলো, দোকানে ভাড়া টাড়া দিলাম, এক সময় বেশ স্বাবলম্বী হয়ে গেলাম আবার। এরপর আমার মাথায় ভূত চাপলো যে আমি কাতার চলে যাই। কাতার চলে গিয়ে হচ্ছে সেখানে বেশ ভালো একটা অপরচুনিটি আছে, কাজ করতে পারলে অনেক টাকা পয়সা ইনকাম করতে পারবো। তো চাচার সাথে আমি সব ছোট ছোট ব্যাপার নিয়ে কনসাল্ট করা শুরু করলাম। চাচাকে ফোন দিলাম, ফোন দিয়ে বললাম যে চাচা আমি তো কাতার চলে যেতে চাচ্ছি, ওইখানে একটা মানে কাজ পেয়েছি মোটামুটি ভালো, তো এখন ভিসাটা নিয়ে প্রবলেম, আর হচ্ছে পাসপোর্টটা নিয়ে একটু প্রবলেম, দোয়া করেন যাতে আমার জিনিসটা তাড়াতাড়ি হয়ে যায়, বা ফাইজানকে একটু বলেন না যদি আমার কোনো সাহায্য করতে পারে। তখন চাচা আমাকে কেন জানি বললেন যে বাবা তুমি ইয়াতে ওই কাতারে যেও না, কাতারে যাওয়াটা তোমার জন্য খুব একটা সুবিধাজনক হবে বলে মনে হচ্ছে না, তারপরও তোমার ইচ্ছা, তুমি চাইলে যেতে পারো, আমার কোনো আপত্তি নাই। তো হচ্ছে কাতারে যাওয়ার জন্য আমার তো পাসপোর্ট আর ভিসা নিয়ে সমস্যা হচ্ছিল, কিন্তু যেদিনই আমি চাচাকে বললাম তার 3 দিনের মধ্যে আমার ভিসাও হয়ে গেল, পাসপোর্ট হয়ে গেল, আমি জানি না কিভাবে। এরপর কাতারে যাওয়ার আগে হচ্ছে আমি আমার নানু বাড়িতে যাই আমার নানুর সাথে দেখা করার জন্য। তো সেই দিন আমার একটা অ্যাক্সিডেন্ট হয়, আমার গাড়ি রোড অ্যাক্সিডেন্ট হয়, আমার গাড়ি প্রায় দুমড়ে মুচড়ে যায়, আমি হালকা পাতলা ব্যথা পাই, মানে অনেক বড় ধরনের অ্যাক্সিডেন্ট ছিল, কিন্তু মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ কারো কোনো ক্ষতি হয় নাই, মানে কারোই কোনো ক্ষতি হয় নাই, মানে আমি সামান্য পরিমাণ চোট পেয়েছি। এত বড় অ্যাক্সিডেন্টে গাড়ি ওরা ভেঙে দুমড়ে মুচড়ে শেষ, কিন্তু আমার তেমন কোনো চোট লাগে নেই গায়ে। ওই দিনই সন্ধ্যার দিকে চাচা আমাকে ফোন দেন যে বাবা তুমি এখন কেমন আছো? আমি তো অবাক যে আমি তো কাউকেই বলিনি এটা, আমার বাবা মা ছাড়া কেউ জানে না, এবং যে সাজিদও জানে না, তাহলে এটা চাচা কিভাবে জানলেন? তখন চাচা আমাকে বললেন, তোমার সুরক্ষার জন্য ফাইজানের পরিবারে যে তোমার সাথে ছিল সে আমাদেরকে এসে বলছে যে তুমি এরকম তোমার সাথে দুর্ঘটনা ঘটছে, এবং সেই তোমাকে আল্লাহর উসিলা হয়ে রক্ষা করছে আর কি। তো আমি চাচাকে অনেক ধন্যবাদ দিলাম, এবং দেখতে দেখতে আমার কাতার যাওয়ার সময় চলে আসলো, আমি কাতার চলে গেলাম।
কাতার চলে গিয়ে হচ্ছে আমার ভালোই একটা অবস্থা ছিল, সেখানে আমি একটা চাকরি করতাম, বেশ ভালো টাকা ইনকাম করতাম, খুব সুখে শান্তিতে ছিলাম। আমি সেখানে একটা স্বর্ণের দোকানও দিয়ে দিই, এরকম পরিস্থিতি হয়ে গেছিল আমার। তো ধীরে ধীরে আমি আসলে এই ফাইজান, তারপর হচ্ছে আব্দুর রহমান চাচা, সবার কথা ভুলে যাই। তো একটা সময় একদিন এক বৃদ্ধ লোক আসে, যার স্বর্ণের বিল করতে গিয়ে আমি দেখি তার নাম হচ্ছে ফাইজান। তা আমার তখন তাদের সবার কথা মনে পড়লো। প্রায় 8টা বছর হয়ে যায় আমি তাদের কারোর সাথে কোনো যোগাযোগই করিনি। মানে মনের মধ্যে খুব অপরাধ বোধ কাজ করতেছিল, আমি গিল্টি ফিল করতেছিলাম খুব। সেদিনে হচ্ছে গিল্ট থেকে বাঁচার জন্য আমি চাচাকে ফোন দিই। বেশ কিছুক্ষণ পর চাচা ফোন উঠান, কিন্তু এবার চাচার ভয়েসটা না আরো অন্যরকম লাগছে, বোঝা যাচ্ছে যে উনি বেশ বৃদ্ধ হয়ে গেছেন। তো উনি আমাকে বললেন যে, বাবা ফিরোজ, তোমার এতদিন পরে আমাদের কথা মনে পড়লো। আমি তো তোমার উপরে বেশ নারাজ, কিন্তু আমার থেকেও বেশি নারাজ হচ্ছে ফাইজান। ফাইজান আমাকে প্রায় সময় জিজ্ঞেস করে, বলে যে দেখো ফিরোজ তো গিয়ে আমাদেরকে ভুলে গেল। আমি তো প্রায় সময় দেখি ফিরোজকে, গিয়ে দেখে আসি, কিন্তু সে তো আমাদের কথা মনেও করে না। তো আমি তখন বললাম, চাচা আমি আপনার কাছে খুবই লজ্জিত, আমি মাফ চাই আপনার কাছে, আমি ফাইজানের কাছেও মাফ চাই, আমাকে বলেন না মাফ করে দিতে। আপনি আমাকে ছেলের মতো দেখেন, ফাইজানও তো আমাকে ছেলের মতো দেখেন, বলেন না ছেলের উপরে রাগ করে থাকবেন, মাফ করে দেন না। তো চাচা আমাকে মাফ করে দিলেন। উনি বললেন যে ফাইজানও তোমাকে মাফ করে দিচ্ছে এবং ফাইজান তোমার সাথে দেখা করবে। তো আমি একদিন সকালবেলা কিছুদিন পর একদিন সকালবেলা দোকানে বসে আছি। তো এক বৃদ্ধ লোক আসে, কিন্তু তার ড্রেস আপ ছিল বেশ কি বলবো, অন্যরকম, অস্বাভাবিক। তো উনার ড্রেস আপ ছিল এরকম যে উনি বড় একটা সাদা একটা আলখেল্লা পরা, বড় একটা জব্বা পরা এবং মুখের মধ্যে কাপড় দেয়া, উনার ফেসটাও দেখা যাচ্ছে না, শুধু চোখটা দেখা যাচ্ছে, মাথার মধ্যে পাগড়ি। উনি এসে আমার হাত ধরে আমার সাথে কুশল বিনিময় করলেন আর বললেন যে বাবা একটু বের হয়ে আসেন দোকান থেকে। তা আমি আমার সিট থেকে উঠে বের হয়ে গেলাম, উনি আমার সাথে কোলাকুলি করলেন। আমি বুঝতে পারলাম যে এই লোক এরকম কাজ, কোলাকুলি করেই তিনি চলে গেলেন। আমি বুঝতে পারলাম যে এই লোকটা এরকম কাজ কেন করলেন আমার সাথে। তার 2 থেকে 3 দিন পার হয়ে যায়। চাচা আমাকে একদিন ফোন দিয়ে বলেন যে বাবা তোমার সাথে তো ফাইজান দেখা করে আসছে, তুই কি বুঝো নাই? আমি বললাম কবে দেখা করলো? তখন উনি বললেন, ওই যে একটা জব্বা পরা ব্যক্তি, চোখ দেখা যাচ্ছিল যার, তোমাকে দোকান থেকে বের করে তোমার সাথে কোলাকুলি করে আসলো, উনিই তো ছিল ফাইজান। আমার মধ্যে এতটা অনুতপ্ত ছিলাম আমি যে আমি তাকে চিনতে পারলাম না, এতটা খারাপ লাগতেছিল আমার। এরপর থেকে ভাই বিশ্বাস করেন, যতবারই আমার দোকানে এরকম টাইপের কেউ আসছে আমি খালি চিন্তা করছি উনি কি ফাইজান। আমি খালি এই ওয়ার্ডটা শোনার জন্য অপেক্ষা করছি, ভাই আপনি একটু বের হয়ে আসেন, বা বাবা তুমি একটু বের হয়ে আসো, আমি তোমার সাথে একটু কোলাকুলি করবো। কিন্তু আজ পর্যন্ত এমন কাউকে আর পাইনি। তো এরপরে এই ঘটনার পরে আরো বহুত বছর কেটে গেছে। আব্দুর রহমান চাচা মৃত্যুবরণ করেছেন, আল্লাহ ওনাকে জান্নাত দান করুক, আমিন। তো এই ছিল আমার ঘটনা। কেমন লাগলো জানি না, তো ভালো লাগলে জানাবেন। আসসালামু আলাইকুম। তো এই বলে হচ্ছে ফিরোজ ভাই তার ঘটনা শেয়ার করেন, খুবই অন্যরকম একটা ঘটনা। আমার কাছে যথেষ্ট ভালো লেগেছে ওনার ঘটনা, এবং ওনার বর্ণনা করার যে স্টাইল ছিল সেটাও যথেষ্ট ভালো ছিল। তো উনি বর্তমানে কাতারেই থাকেন। উনি সবার কাছে দোয়া চেয়েছেন। উনার সন্তান একটু অসুস্থ বললেন, তাই সবার জন্য উনি দোয়া চেয়েছেন। আর পরবর্তীতে আমি ওনার কাছে জিজ্ঞেস করছিলাম আপনার বোনের কি অবস্থা এখনো, আপনার বোনের যে পায়ে সমস্যা ছিল, উনি জানালেন যে আলহামদুলিল্লাহ বোন ভালো হয়ে গিয়েছিল। তো এই ছিল আজকের ঘটনা। তো সবাই ভালো থাকবেন, ভুট.com এর সাথেই থাকবেন, আর আমাদের সকলের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর দলে আছেন। সাবিত এবং সিফাতের পরে এই মুহূর্তে সাবিত নাকি সিফাত, যদি একটু চিন্তা করে দেখি, তাহলে আমার মনে হয় যে যেহেতু সিফাতের ঘটনা এই মাত্র গেল, চলুন আমরা সাবিতের আর একটা ঘটনা শুনে আসছি। সঙ্গেই থাকুন আমাদের।
আসসালামু আলাইকুম রাসেল ভাই এবং প্রিয় শ্রোতা বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি মোহাম্মদ সাবিত আলম বলছি ময়মনসিংহ বিভাগ থেকে। আমি আপনাদের সকলের প্রিয় ভূত.com এর একজন মডারেটর হিসেবে কাজ করছি। তো আজকে আমি আপনাদের সামনে যে ঘটনাটি নিয়ে এসেছি সেই ঘটনাটি আমি শুনেছি লুনা আপুর মাধ্যমে। তো লুনা আপু যার ঘটনাটি আমাকে বলেছেন ওনার নাম হচ্ছে মোহাম্মদ ইউসুফ আলী। তো ইউসুফ সাহেব যখন আমাকে ঘটনাটি বলেন, উনি বলেন যে এই ঘটনাটি আজকে থেকে হবে প্রায় 50 বছর আগের মতো একটা ঘটনা। তো তখন উনি আসলে লাহোরে একটা সরকারি চাকরিজীবী ছিলেন। তো মাঝে মাঝে ওনার মাসিক যে ছুটিগুলো থাকতো ওরকম একটা ছুটি উনি নিয়ে, মানে ওনাদের বাসায় একটা ফাংশন থাকার কারণে উনি একটা ছুটি নেন। তো ছুটি নিয়ে উনি হচ্ছে ওনার যে গ্রামে থাকেন সেই গ্রামে চলে যান। সেই গ্রামটা ছিল গুজরাওয়ালা নামের একটা গ্রামে, পাকিস্তানের। তো সেখানে মোটামুটি 13-14 দিন থাকার পরে উনি হচ্ছে লাহোরে ব্যাক করবেন। তো ওনার মেইনলি যে জিনিসটা ছিল, উনি সবসময় ট্রাভেল করতেন ট্রেন দিয়ে। ট্রেনে ট্রাভেল উনি বেশ অভ্যস্ত ছিলেন এবং ট্রাভেল ওনার ভালোও লাগতো, আর এটা অনেকটা সেফও ছিল যেহেতু। তো উনি যখন ট্রেনে ট্রাভেল করার জন্য ট্রেনে উঠে বসলেন, তখন উনি দেখতে পেলেন যে কিছুক্ষণ পরেই ওনার সামনে 2 জন মুসাফির এসে বসলো এবং ওনারা মহিলা। তো উনি খুব বেশি একটা খেয়াল করলেন না বা পাত্তাও দিলেন না। উনি ওনার মতো ট্রেনে বসে আছেন, এদিক ওদিক দেখছেন, বিভিন্ন মানুষ আসছে যাচ্ছে। তো উনি একটা সময় কি করলেন, বাদাম টাইপের কিছু একটা কিনে উনি খেলেন। তো উনি যখন বাদাম খাচ্ছিলেন তখন উনি চিন্তা করলেন কি, মানে ওনার মাথায় একটা চিন্তা আসলো যে হয়তো বা কোনো চোখ জোড়ানোকে বারবার চেক আউট করছে বা দেখছে। মানে উনি খুব অস্বস্তি বোধ করতে থাকলেন যে কেউ যখন, একটা ব্যক্তি যখন বসে থাকে একা একা, তখন যদি আশেপাশের অন্য কেউ তাকে দেখে, এটা কিন্তু সে বুঝতে পারে এবং এটা অস্বস্তিকর বিষয়। তো অস্বস্তি লাগার কারণে উনি কি করলেন, যখন ওই মহিলা দুটোর দিকে তাকালেন, উনি দেখতে পেলেন কি যে সেই মহিলা দুটো ওনার দিকে তাকিয়ে আছেন। তো ওনাদেরকে দেখে মনে হচ্ছে যে একজন হচ্ছে বৃদ্ধা এবং একজন হচ্ছে মোটামুটি ভালো জোয়ান হবে, বয়সী কম বয়সী একজন মেয়ে। ওনাদেরকে দেখে মনে হচ্ছে ওনারা মা-মি হবেন। তো ওনার এই অবস্থা দেখে ওই মহিলাগুলো হয়তো বা কিছু একটা বুঝতে পারছিলেন, কিন্তু তারপরেও তাকিয়েছিলেন। এরপরে যখন উনি চিন্তা করলেন কি যে আমি সিটটা বদলে ফেলি, এখানে আর বসবো না, বিরক্ত লাগছে আবার। তো উনি কি করলেন, সিট বদল যখন করতে যাবেন তখন ওই বৃদ্ধা মহিলাটি বললেন কি যে বাবা তুমি কোথায় যাচ্ছ? উনি বললেন কি জি আমি আসলে লাহোর যাচ্ছি, আমি লাহোরে একটা সরকারি চাকরিজীবী আর কি, তো আমি এই কারণে লাহোর যাচ্ছি। মহিলাটি কি করলেন, এরপর ওনার সাথে বিভিন্ন বিষয় নিয়ে, নানান বিষয় নিয়ে কথা বলতে শুরু করলেন। তো এরকম আগের দিন যেরকম ছিল ওরকম টাইমে আসলে এরকম হতো যে মোবাইল ফোন যেহেতু ছিল না বা যোগাযোগের অন্য কোনো মাধ্যম যেহেতু নেই, তো এই কারণে মানুষেরা বিভিন্ন সময় ট্রাভেল করার সময় একজন একজনের সাথে একটা সুসম্পর্ক তৈরি করে নিত। ওনারা যখন ইউসুফ সাহেবের সাথে ভালো মতো কথা বলছেন তখন ওনার কিছুটা লজ্জাই লাগলো, কারণ উনি চিন্তা করছিলেন যে এই মহিলা 2জন আমার দিকে এভাবে তাকিয়ে আছে। ওই টাইমে মানুষের এমন একটা অবস্থা ছিল যে লজ্জা শরম অনেক বড় একটা বিষয় ছিল। এরকমভাবে কেউ কারোর দিকে তাকিয়ে আসলে থাকতো না, অনেক বেশি লেহাজ করতো মানুষ তখন, এখনের মতো মানুষ আর কি নয় তখন। তো উনি এই বিষয়টা ভেবে লজ্জা পাচ্ছিলেন। তো এই মহিলাটি বললো কি যে বাবা তুমি মন খারাপ করো না, বা লজ্জার কিছু নাই, এটা কিন্তু স্বাভাবিকই। তো উনি চিন্তা করলেন কি ব্যাপার, ওনারা কি আমার মন পড়তেছেন নাকি? যখন আমি সিট থেকে উঠে যাওয়ার চিন্তা করলাম তখন হচ্ছে কথা বলা স্টার্ট করলো। আবার যখন চিন্তা করছি যে লজ্জা শরমের বিষয়টা, তখন ওনারা বললো কি এরকম কিছু না। তো উনি চিন্তা করলেন কি আচ্ছা ঠিক আছে, যাক হতেই পারে, ভাবতেই পারে মানুষ, এটা ইটস নট এ বিগ ডিল। তো উনি কি করলেন, চলতে লাগলেন ট্রেনটা। তো মহিলা এত সুন্দর করে কথা বলছিলেন ওর সাথে, বৃদ্ধা মহিলাটি, যে উনি কিছুটা মেসমারাইজড হয়ে যান এবং কখন যে হচ্ছে লাহোরের স্টেশনে চলে আসেন এটা আর উনি বুঝতে পারেন না। তো লাহোরের স্টেশনে যখন উনি নামলেন তখন ওই মহিলাদের যে ব্যাগগুলি ছিল সেই ব্যাগগুলি নিয়েও হচ্ছে উনি নেমে পড়লেন, ওনাদেরকে কিছুটা হেল্প করলেন। তো যখন ট্রেন স্টেশনে নামলেন এবং উনি যখন ওনাদেরকে আল্লাহ হাফেজ বলে চলে যাচ্ছেন, তখন বৃদ্ধা মহিলাটা ওনাকে থামালেন, মানে মা যে ছিলেন উনি থামালেন। থামিয়ে বললেন কি যে বাবা আমার তো তোমাকে দেখে খুব নেক একজন মানুষ মনে হচ্ছে, তো তুমি কি আমাকে একটা উপকার করবে? উনি জিজ্ঞেস করলেন জি হ্যাঁ বলেন খালাম্মা, কি উপকার করব? উনি তখন মহিলাটা বলল কি যে আমি কোনো একটা জরুরি কাজে ঠোকর নিয়াজ বেগ যাব। ঠোকর নিয়াজ বেগ হচ্ছে একটা জায়গার নাম। উনি বললেন ঠোকর নিয়াজ বেগ যাবেন উনি। তো এটাও বললেন কি যে আমি যে ওখানে যাব, আমার মেয়েটা একা একা এত দূর কিভাবে যাবে,
আমাদের বাসা হচ্ছে ওয়াগা বর্ডারের একদম কাছাকাছি। তো এখান থেকে ওয়াগা বর্ডার অনেক দূরে। তুমি তো একজন নেক একজন মানুষ মনে হচ্ছে তোমাকে দেখে, তুমি কি আমার মেয়েটাকে একটু বাসায় পৌঁছে দিবা? উনি মনে মনে চিন্তা করতে লাগলেন কি যে কি ব্যাপার, এটা কি হচ্ছে? এভাবে হচ্ছে একটা অপরিচিত মানুষের সাথে কেউ কি নিজের মেয়েকে ছেড়ে দেয়? কিন্তু ওনার মনে মনে একটু ভালোও লাগলো, কারণ যে মেয়েটার কথা বলা হচ্ছিল আসলে এই মেয়েটাকে ওনার কিছুটা পছন্দ হয় ট্রেনে দেখার পরে প্রথমবারই। যদিও মেয়েটা বোরখা পরা অবস্থায় ছিল, কিন্তু চোখগুলি দেখে ওনার পছন্দ হয়ে যায়। তো এরপরে ওনার চুপ থাকা দেখে মহিলাটা বলল কি যে, বাবা আমি মানুষের সাথে কথা বলে অন্তত এতটুকু বুঝতে পারি যে কে হচ্ছে নেক আর কে হচ্ছে দুষ্ট প্রকৃতির লোক। তো তোমাকে আমার নেক একজন মানুষ মনে হচ্ছে, তুমি দয়া করে আমাকে একটু সাহায্য করো, আমার মেয়েটাকে একটু পৌঁছে দাও না। তো উনি চিন্তা করলেন আচ্ছা ঠিক আছে, আমারও যেহেতু ভালো লাগছে তো গিয়ে দেখি বাসার কি অবস্থা তাদের। যদি বাসার অবস্থা ভালো হয়, আমিও যেহেতু আনম্যারিড, তাহলে হচ্ছে আমার আব্বু আম্মুকে দিয়ে বিয়ের প্রস্তাবটা পাঠাবো, সমস্যা তো নাই। বিয়ে করার জন্যে বাসা দেখা তো আর খারাপ কোনো কাজ না, বা আমার মনে তো কোনো খারাপ উদ্দেশ্যও নেই। তো এই চিন্তা করে উনি কি করলেন, মেয়েটার ব্যাগটা উঠিয়ে উনি হচ্ছে চলা শুরু করলেন রাস্তা দিয়ে। মেয়েটাকে জিজ্ঞেস করেন আপনি কোথায় ঠিক আপনার বাসাটা? মেয়েটা বললো কি ওয়াগা বর্ডারের একদম কাছাকাছি। তো তখনকার যুগে আসলে খুব বেশি একটা গাড়ি ঘোড়া তো ছিল না, তো ওনাদের অনেকটা রাস্তা হাঁটতেই হয়, মোটামুটি অনেকখানি রাস্তা ওনারা হাঁটতে থাকেন। 1-1.5 ঘন্টা হাঁটার পরে ওনারা হচ্ছে একটা ঘোড়ার গাড়ি পান এবং সেই ঘোড়ার গাড়িতে উঠে পড়েন। তো ঘোড়ার গাড়িটা যখন ওনারা পান তখন প্রায় হচ্ছে মাগরিবের আজান দিয়ে দিচ্ছে, আশেপাশে মাগরিবের আজানের ধ্বনি ভেসে আসছে। তো উনি ঘোড়ার গাড়িটা এক জায়গায় থামিয়ে বললেন কি যে নামাজ পড়বেন। পাশাপাশি একটা মসজিদ দেখতে পেয়ে উনি হচ্ছে সেখানে নামাজ পড়তে যান। তো নামাজ পড়ে আস্তে আস্তে মোটামুটি ভালোই টাইম চলে যায়। এরপর হচ্ছে ঘোড়ার গাড়িটা আবার রওনা দেয়। তো ভালোই ঠান্ডা ছিল এই টাইমে, মোটামুটি জানুয়ারি ফেব্রুয়ারির দিকে শীত ছিল তখন। এত পরিমাণ ঠান্ডা যে ওনাদের বসে থাকতে থাকতে কোমর যেন হচ্ছে ধরে গেছে আর ব্যথা করছে। কিন্তু ওনাদের থেকে বেশি কষ্ট হচ্ছিল মনে হয় ঘোড়াটার এই ঠান্ডার মধ্যে। তো গাড়ি চলছে আর চলছে, কিন্তু ঘর আর কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না মেয়েটার। তো মোটামুটি প্রায় যখন রাত 10টা হবে আনুমানিক, তখন হচ্ছে মেয়েটা একটা জায়গা দেখিয়ে হচ্ছে কোচওয়ানকে বললো যে আপনি দয়া করে ওই জায়গায় গাড়িটা থামিয়ে দেন, আমাদের ঘর চলে আসছে। তো উনি কিছুটা স্বস্তি পেলেন, চিন্তা করেন যাক ঘর চলে আসছে, এখন ওকে রেখে আমি বাসায় চলে যাব, ঘর আর দেখতে যাব না, এখন অনেক রাত হয়ে গেছে, আমাকে তো ফিরতে হবে লাহোরে। তো এই চিন্তা করে উনি মেয়েটাকে ওখানেই হচ্ছে আল্লাহ হাফেজ বলতে চাইলেন। কিন্তু মেয়েটা বললো কি যে আপনি যদি কিছু মনে না করেন, আপনি কি দয়া করে খাবারটা খেয়ে যাবেন, আপনি তো আমাদেরকে অনেক উপকার করলেন, দয়া করে খাবারটা খেয়ে যান। উনি চিন্তা করলেন কি যে এত রাত্রেবেলা খাবার খেতে গেলে আমি যাবো কিভাবে। তো এই চিন্তা করে উনি মেয়েটাকে বললেন যে আমি যদি এখন আপনার বাসায় যাই তাহলে তো পরবর্তীতে এখান থেকে যাওয়ার কোনো গাড়ি আমি পাবো না। তো মেয়েটা পরে বললেন কি যে সমস্যা নেই, আমাদের বাসার পাশে আমাদের একজন কাজিন থাকে, ওর একটা মোটরসাইকেল আছে, তো যখন আপনার খাবার দাবার শেষ হবে একটু বিশ্রাম করে ওকে বললেও আপনাকে মোটরসাইকেলটি নিয়ে চলে যাবে, আপনার চিন্তা করতে হবে না এত বেশি। তো উনি চিন্তা করলেন কি যে আচ্ছা ঠিক আছে যাওয়া যাক, দেখি তাহলে ঘর দেখিয়ে আসি, মোটরসাইকেল দিয়ে যেহেতু চলেই যাব। তো মেয়েটা হাঁটতে হাঁটতে ওনাকে কিছুটা দূরে নিয়ে যাচ্ছেন বাসার দিকে। তো উনি হচ্ছে কোচওয়ানকে বললেন কি যে ভাই আপনি এখানে 10-12 মিনিট একটু দাঁড়ান, কোনো যেহেতু লাইট নাই, আপনার যে হেরিকেনটা আনছেন গাড়ি নিচে লাগানো ওটা দেখে দেখে যেন একটু যেতে পারি। তো এরপরে হচ্ছে ওনারা হাঁটতে হাঁটতে ঘরে চলে গেলেন, মেয়েটার ঘরে। তো ঘরে যাওয়ার পরে যখন দরজায় নক করা হলো তখন দরজা খুললো আরেকটা মেয়ে, কিন্তু মেয়েটা বোরখা পরা, এই মেয়েটার মতো একবারে বোরখা পরা, শুধু চোখ দেখা যাচ্ছে। তুমি কিছুটা অবাক হন যে কি ব্যাপার, বাসায় আবার বোরখা কে পরে থাকে এই অবস্থায় এই টাইমে, আর আমার তো আসার কোনো খবরও তাদের কাছে নাই যে হচ্ছে বোরখা পরবে। যাই হোক, পড়তেই পারে, ব্যাপার না। উনি ঘরের ভেতরে ঢুকলেন, ঢুকে দেখলেন যে ছোট্ট দুটো বাচ্চা আরও খেলাধুলা করছে, দুটো ছেলে বাচ্চা। তো উনি চিন্তা করলেন এই দুটো হয়তো ওদের ভাই হবে। তো এরপরে মেয়েরা কি করলো, দুইজন হচ্ছে ওনাকে বসতে দিয়ে খাবার দাবার রেডি করতে লাগলেন। খাবার রেডি করার পরে ওনাকে খেতে দেওয়া হলো। খাওয়া দাওয়া করার পরে 10-15 মিনিট বিশ্রাম নেওয়ার পর উনি চিন্তা করেন কি এবার ওনাকে বের হতে হবে। উনি যখন মেয়েটাকে বললেন কি যে দেখেন এবার আমাকে বের হতে হবে, তো আমাকে লাহোর ফিরতে হবে, আবার আপনার কাজিনকে কি দয়া করে একটু বলবেন মোটরসাইকেলটা নিয়ে আমাকে একটু এগিয়ে দিতে। তো মেয়েটা তখন বললো কি আপনি যদি কিছু মনে না করেন তাহলে কি আজকে রাতটা এখানে থাকবেন। উনি বললেন কেন। মেয়েটা তখন বললো কি যে দেখেন আমাদের আম্মু তো এখনো আসে নাই, তো আম্মু যেহেতু নাই সেই ক্ষেত্রে আমরা 1-2টা মেয়ে এভাবে থাকাটা কি কঠিন না আমার জন্য, তো একটু বোঝেন প্লিজ, একটু থাকেন আমাদের সাথে আজকে বাসাটায়। তখন উনি চিন্তা করলেন কি যে ও মা তো যখন এমনিও অন্য কোনো কাজে গিয়ে স্টে করে বাহিরে তখনও তো তাদেরকে একাই থাকতে হয়, তাহলে আজকে আমাকে কেন আটকাচ্ছে। এই কথা ভেবে উনি ওদেরকে জিজ্ঞেস করলেন কি যে আপনাদের মা কখন আসবে।
ওনারা বললেন কি যে মা যদি কখনো এরকম জরুরি কোনো কাজে যায় তাহলে সেখানেই রাত্রেবেলা স্টে করে ফেলে, আর আসে না। তো মা মনে হয় আগামীকালকে আসবে। উনি কিছুটা বিরক্ত হলেন, কিন্তু ওনাদের উপরে কোনো কথাও উনি বলতে পারছেন না, যেহেতু ওনার অপরিচিত জায়গা। এখন ওনাদের বিপরীতে গিয়ে তো উনি কিছু করতে পারবেন না। এরপর উনি বললেন আচ্ছা ঠিক আছে থাকবো। তারপরে মেয়ে দুটো কি করলো, ঘর থেকে বাহিরে গেলে আরেকটা হচ্ছে ছোট্ট একটা কামরার মতো, ঘরের ভেতরেই বাট সেপারেটেড একটা রুম। তো এই সেপারেটেড রুমের ভেতরে খেতা বালিশ এগুলো সব কিছু দিয়ে ওনাকে হচ্ছে একটা বেড করে দিল শোয়ার জন্য। উনি শুয়ে পড়লেন যথারীতি। ওনার ঘুম ভাঙলো হচ্ছে পরের দিন সকাল 11টায় ঘুম ভাঙার পর উনি চিন্তা করলেন কি ব্যাপার, এত সকাল হয়ে গেছে, মেয়েগুলো এখন আমাকে ডাকলো না কি কারণে। উনি ঘুম থেকে উঠে বাহিরে আসলেন, দেখলেন কি যে মেয়ে দুটো যেই ঘরে থাকে সেই ঘরের হচ্ছে তালা দেওয়া। তুই চিন্তা করলেন হয়তো বা বাজারে কোথাও গেছে। তো উনি বের হলেন ঘর থেকে। মেইন গেট থেকে বের হওয়ার সাথে সাথে ওনার নাকে পরোটার গন্ধ আসলো। উনি বেশ ভালোই ক্ষুধার্ত ছিলেন তখন হচ্ছে উনি ভাবলেন কি যে আচ্ছা ঠিক আছে, ওরা যখন আসতে একটু দেরি হচ্ছে পেট পূজাটা করে দিই। উনি হচ্ছে গিয়ে একটা ধাবার কাছে গিয়ে বসলেন। বসার পরে উনি খাওয়া দাওয়া করলেন। খাওয়া দাওয়া করার পর উনি বসে আছেন এবং দেখছেন অনেকটা সময় হয়ে গেছে, মেয়েগুলো এখনো ফেরত আসছে না। তো ওনার এই অবস্থা দেখে ধাবার যে মালিক ছিল উনি হচ্ছে ওনার কাছে আসলেন আর বললো কি যে স্যার আপনি এমন চিন্তিত কি কারণে। ওনাকে স্যার বলার কারণ হচ্ছে তখন খুবই কম শিক্ষিত মানুষেরা হচ্ছে শার্ট প্যান্ট পরে বের হতো। তো উনি শার্ট প্যান্ট পরে বের হওয়ার জন্য ওনাকে স্যার বলে সম্বোধন করেন সেই বৃদ্ধ ভদ্রলোকটি। উনি বলেন কি যে আমি তো এখানে আসছিলাম, একটা বাসায় উঠছিলাম, 2টা মেয়ে আছে বাসায়, আর হচ্ছে মা বাহিরে গেছে, 2টা ছোট ছোট ভাইও আছে ওদের। তখন ওই ধাবার লোকটা বললো কি যে আপনি কার কথা বলছেন, এই এলাকায় তো আমি সবাইকেই চিনি। তখন উনি বললেন কি ওই যে 2টা মেয়ে থাকে বাসার ভেতরে, ওই যে ওই বাসাটা। তারপর ওই ধাবাওয়ালা লোকটা বললো কি কোন বাসাটা, আমাকে একটু দেখান তো। উনি বের হয়ে আঙুলের ইশারা করে বাসাটা দেখালেন। দেখানোর পরে সেই লোকটা কি করলো, আরো 3-4 জন লোককে ডাক দিয়ে বললো কি এই দেখো তো স্যার বলতেছে স্যার এই বাসায় ছিল, এটা কি সম্ভব। উনি জিজ্ঞেস করলেন কেন সম্ভব না। তখন দোকানদার বলল কি যে এই বাসায় বহুদিন ধরে, মানে মোটামুটি 60-70 বছর ধরে কেউই থাকে না, আপনি এখানে কিভাবে থাকবেন। উনি তখন মোটামুটি কিছুটা বিরক্ত এবং রাগ হলেন। বললেন কি যে আপনি কি মানে কি রকম বেকুব মানুষ আপনি, আমি কালকে রাতের বেলা ওখানে থাকছি, আমার কি ঠেকা পড়ছে, আমার লাহোরে থাকি, আমি এখানে এসে আমার থাকার কি ঠেকা পড়ছে নাকি, যদি কোনো সমস্যাই না হয়। আমি ওদেরকে সাহায্য করতে আসছিলাম, পরে এই কারণে আমি থাকছি এখানে। তো এরপরে লোকটা কি করলো, বললো কি যে চলেন আপনি ওই বাসার কাছে চলেন। আরো কয়েকজন লোক নিয়ে সেই বাসার কাছে যাওয়া হলো। উনি হচ্ছে সেই পরে দেখলেন কি যে এখনো তালা দেওয়া ঘরটার সামনে। তো ধাবাওয়ালা লোকটা বললো কি যে দেখেন তো তালাটার দিকে তাকিয়ে দেখেন তো, এটা কি আপনার মনে হয় আজকে বন্ধ করা তালা। উনি দেখলেন আসলেই তালাটা এতটা পুরাতন মনে হচ্ছে, একদম ঝংকার মরিচা পড়া তালা, মনে হচ্ছে যে কত হাজার বছর ধরে নাকি এই তালাটা এখানে লাগানো। উনি তখন কি করলেন, যেই ঘরে উনি ছিলেন সেই ঘরে ঢুকিয়ে সবাইকে দেখালেন যে দেখেন এই বিছানা আমি শুয়েছিলাম, এই যে আমার কাঁথা, এই যে আমার বালিশ, আমি এখানে শুয়েছিলাম। তো এরপর ওনারা বললেন কি যে এটা কোনোভাবেই সম্ভব না। উনি বললেন কি যে আমার ব্যাগ ভেতরে, লকড রুমের ভেতরে আমার ব্যাগ, কালকে খাওয়া দাওয়া করার পর আমি ব্যাগটা নিয়ে আসতে ভুলে গেছিলাম রুমে ঘুমানোর আগে। তো এরপরে কি করা হলো, ওনাদের সবার সামনেই কাছের একটা থানা থেকে একটা পুলিশকে কল করা হলো। একজন পুলিশ অফিসার আসলেন। তো ইউসুফ আলী যেহেতু হচ্ছে একজন সরকারি কর্মকর্তা ছিলেন, সো পুলিশ অফিসারটা ওনার সাথে বেশ ভালোই কোঅপারেট করলো। এক পর্যায়ে সবকিছু বলার পরে পুলিশ অফিসারের উপস্থিতিতে সেই ঘরের তালাটা ভাঙা হলো। তো সেই ঘরের তালা ভাঙার সাথে সাথে সবাই একটা তাজ্জব জিনিস দেখতে পেলেন যে ইউসুফ আলী সাহেবের ব্যাগটা তখনও ভেতরে। তো এখানে প্রশ্ন হচ্ছে, ব্যাগটা যে ভেতরে আছে আর বাহিরের তালার এমন অবস্থা, তাহলে ব্যাগটা কিভাবে ভেতরে থাকে। তো তখন সবাই মোটামুটি অবাক হয়ে যায় যে এই বাসায় এত দিন যাবৎ বন্ধ, এখানে ব্যাগ কিভাবে আসবে, আর ভেতরে হচ্ছে সমানে মাকড়সার জাল, তারপরে মানে এমন অবস্থা যে মনে হচ্ছে এই ঘরে হচ্ছে 100 বছর ধরে কেউ থাকে না, এমন ফার্নিচারের উপরে ধুলা বালি মাকড়সার জালে ভরা একটা বাসা। তিনি বললেন কালকে রাতে এরকম কিছুই ছিল না। এরপরে সবাই তো হচ্ছে ওনাকে বারবার জিজ্ঞেস করছেন যে আপনি কিভাবে এখানে আসলেন। উনি তখন আর কিছু না বলে কি করলেন, ওনার ব্যাগটা সেখান থেকে নিয়ে উনি সেখান থেকে চলে আসার জন্য রওনা করলেন। এরপর উনি চলে আসলেন। চলে আসার পরে লাহোরে উনি একটা হুজুরের সাথে এই সমস্ত বিষয়ে শেয়ার করলেন। উনি হুজুর বললেন কি যে আপনার সাথে কথা বলে, যারা আসলে আপনার সাথে ওই টাইমে কথা বললো, ওই মেয়ে দুটো, মহিলার মেয়ে, ওরা সম্ভবত জিন ছিল, কোনো ভালো জিন। কারণ আপনি যে একজন নেক মানুষ, আপনার কথাবার্তা শুনে ওরা বুঝেছে, এই কারণে হয়তো বা সামনে আপনার কোনো সমূহ বিপদ ছিল লাহোর যাওয়ার পথে, এই কারণে ওনারা আপনাকে গতকালকে বা ওই দিনটাতে আপনাকে আটকায় ফেলছে যেন আপনি কোনো বিপদে না পড়েন।
কিন্তু তারপরেও ইউসুফ আলী সাহেব এখনো যখন ওই ঘটনাগুলি চিন্তা করেন উনি ভয়ই পান। উনি বলেছেন যে এই ঘটনাটা শুনতে হয়তো বা কারো এত বেশি ভয় লাগবে না, কিন্তু এটা আমার জীবনের সত্যি ঘটনা। এখনো যদি আমার ঘটনাটা মাথায় আসে তখনও হচ্ছে আমার লোম দাঁড়িয়ে যায়, আমার কষ্ট হয় ভাবতে। রাতের বেলা মাঝে মাঝে যখন আমি ঘুমাই তখনও যখন আমি তাদেরকে স্বপ্নে দেখি আমি ঘুম থেকে জেগে উঠি। এটা আজকে থেকে প্রায় 50 বছর আগের ঘটনা। এখন আমার বিয়ে শাদী হয়েছে, আমার বাচ্চা পোলাপানো আছে, বাট এখনো যখন এই ঘটনাটা মনে হয় আমার মানে খুবই ভয় লাগে মনে মনে। আমি আজ পর্যন্ত জানি না আমি ওখানে কিভাবে গিয়েছিলাম বা হচ্ছে কেই বা আমার সাথে ছিল। এই প্রশ্নটা নিয়ে আমি আজ পর্যন্ত ঘুরে বেড়াচ্ছি। তো কেউ যদি এই প্রশ্নটার উত্তর জেনে থাকেন তাহলে অবশ্যই আমাকে যেন জানিয়ে দেন, লিসনারের মধ্যে থেকে যদি কেউ জেনে থাকেন। তো এই ছিল আমার কালেক্ট করা আজকের ঘটনা আপনাদের জন্য। যদি ভালো লেগে থাকে তাহলে আমি আপনাদের কাছে শুকরিয়া আদায় করছি, আর যদি ভালো না লাগে তাহলে আই এম রিয়েলি সরি ফর দ্যাট। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আশা করি অন্য কোনো এপিসোডে আবার নতুন কোনো ঘটনা নিয়ে ফিরে আসব। ততদিন পর্যন্ত সকলে সুস্থ থাকুন। আমি মোহাম্মদ সাবিত আলম আজ বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক। তো এই ছিল আমাদের ঈদের বিশেষ আয়োজন, একটা স্পেশাল এপিসোড আপনাদের উপহার দেওয়ার ইচ্ছে ছিল। আজকে সেই এপিসোডটি নিয়েই হাজির হয়ে গিয়েছিলাম আপনাদের সামনে। আশা করছি প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো লেগেছে আপনাদের। ঈদ খুব স্পেশাল একটা ইভেন্ট। যদি আমাকে জিজ্ঞেস করেন তাহলে আমি বলবো ঈদের সংখ্যাটা আমাদের জীবনে সীমিত। ঈদগুলো পরিবারের জন্য, কাছের মানুষের জন্য। তাদের সাথে আনন্দে কাটুক ঈদ। সবাই মিলে খুশি থাকুন, আনন্দে থাকুন। আজকের মতো বিদায় নিচ্ছি।